কাশিদাসী মহাভারতে আছে, প্রহারে না করে ভয় অভেদ্য শরীর, অতুল সাহস সবে রণে মহাবীর। এখন ভোটের 6 দিন আগে রাজনীতির মহাবিদদের হুঙ্কার দ্বিগুণ করে ফের রাজ্য জুড়ে সক্রিয় হলো কেন্দ্রীয় এজেন্সি। আর সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। আইটি থেকে ইডি, তৃণমূল প্রার্থী তৃণমূল নেতার বাড়ি, পার্টি অফিস থেকে প্রমোটিং সংস্থা। প্রথম দফার ভোটের 6 দিন আগে একই সময়ে দক্ষিণ কলকাতায় সক্রিয় দুটো কেন্দ্রীয় এজেন্সি। সত্যি বিপুল দুর্নীতির শেকড় সন্ধান নাকি রাজনৈতিক প্রতিহিংসা? দ্বিতীয় প্রশ্ন। দুবার ইডির জিজ্ঞাসাবাদের পর এবার দেবাশিস কুমারের পাঁচটা ঠিকানায় আইটি রেড। ইডির নজরে তৃণমূলের আরও 2 প্রার্থী সুজিত বসু ও রথিন ঘোষ। পাল্টা ভিকটিম কার্ড খেলছে তৃণমূল, কিন্তু ভোটে ডিভিডেন্ড পাবে কে? আজ তৃতীয় প্রশ্ন থাকবে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতেও রেড আয়কর দফতরে। তল্লাশি তৃণমূল নেতা কুমার সাহার বাড়ি ও অফিসে। 2016 থেকে 2024 বারবার ইস্যু হলেও ভোটে প্রভাব ফেলতে পারেনি দুর্নীতি। 26-এ কি হবে? চতুর্থ প্রশ্ন। হারবে বুঝে মরণ কামড়, বিজেপির বীজ দাঁত ভেঙে দিন। এবার তৃণমূলের পার্টি অফিসে তল্লাশির আশঙ্কা তৃণমূল নেত্রী। 177টা আসনে জিতবো, ভবানীপুরেও হারাবো, হুঙ্কার বিরোধী দলনেতা। ভোট এলেই শুরু এজেন্সি নিয়ে বাকযুদ্ধ, কিন্তু দুর্নীতির তদন্ত শেষ হবে কবে? পঞ্চম প্রশ্ন। তৃণমূলের গুন্ডারা ভোটের দিন ঘরে থাকবে, না হলে 5 তারিখের পর উল্টো ঝুলিয়ে সোজা করব, হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ। বুকের পাটা থাকলে 4 তারিখ কলকাতায় থাকবেন, চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক বিরোধী শীর্ষ নেতারাই এভাবে হুমকি আর হুঁশিয়ারি দিলে কোন উপায় হবে শান্তিপূর্ণ ভোট? তবে শুরুতেই দেখাবো কোথাও আইটি, কোথাও ইডি। ভোটের 6 দিন আগে সাঁড়াশি অভিযানে 2 কেন্দ্রীয় এজেন্সি। দেখুন, হাতে আর মাত্র 6 দিন। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগেই শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো অভিযান চালানো কেন্দ্রীয় এজেন্সি ইডি, আইটি। নজরে তৃণমূলের প্রার্থী নেতারা। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি থেকে শুরু করে তৃণমূলের ওয়ার্ড অফিস, দেবাশিস কুমারের নির্বাচনী অফিস, তার শ্বশুর বাড়ি এবং ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের বাড়ি মিলিয়ে 12 জায়গায় অভিযান চালালো আয়কর দপ্তর। এদিনই 5 জায়গায় অভিযান চালালো আরেক কেন্দ্রীয় সংস্থা ইডিও। ভোর থেকে শুরু হয় তল্লাশি, বেলা গড়িয়ে বিকেল সন্ধে চলল ম্যারাথন অভিযান। মনোহরপুকুর রোডে এই নির্বাচনী কার্যালয় সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই নির্বাচনী কার্যালয়ই নয়, এখান থেকে সামনে দেবাশিস কুমারের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু একেবারে আয়কর দপ্তর তারা হানা দিয়েছে। তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। বিজেপি এটা করাচ্ছে না, ইডি, আইটি, আমি জানি না কে সিবিআই ফিবিআই যারা করছে। আমার কাছে রাজনীতি কোনো ব্যবসা না। আর্থিক প্রতারণা মামলার তদন্তে কালীঘাটে তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাট ও ব্যক্তিগত অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। অন্য একটি মামলায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতেও অভিযান চালায় তারা। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। ভবানীপুরের যদুবাবুর বাজারে দীপক হিরাওয়াত নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। বড়বাজারের 2টি ও হাওড়ার একটি ঠিকানাতেও তল্লাশি চালায় আয়কর দপ্তর। মার্লিন গ্রুপের সহকারী সংস্থার কর্ণধারের বাড়ি ও অফিসে অভিযান চালায় ইডি। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ত্রিফলা আক্রমণ আর কাকে বলে? সিবিআই দিয়ে শুরু, তারপর ইডি, আর এবার আইটি। নির্বাচন যত এগোচ্ছে একটার পর একটা কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা তত বাড়ছে এ রাজ্যে। আর অবশ্যই আক্রমণের লক্ষ্য তৃণমূল প্রার্থী এবং নেতারা। দেখুন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একথা বলবে না যে ভোট এসেছে বলেই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে যাবতীয় তদন্ত বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকতে হবে। কিন্তু সংশয়টা তখন জন্মায় যখন দেখা যায় 2020 সালের 28শে নভেম্বর রেজিস্টার হওয়া কয়লা কেসের রেটটা হয় 2026-এর 8ই জানুয়ারিতে এসে। অথবা সংশয়টা আরও বাড়ে যখন দেখা যায় 2013 সালে সারদা কাণ্ডের মূল মামলার ফাইনাল চার্জশিট এখনও আজও জমা পড়ে না। দেখুন, এই মুদ্রাটারও একটা উল্টো পিঠ আছে, যেটা নিয়ে অবশ্যই আসবো তৃণমূলের কৃষাণুর কাছে। কিন্তু আমার প্রথম বক্তা সায়ন্তন বসুর কাছে প্রশ্ন থাকবে টাইমিংটা নিয়ে।
তৃণমূলের প্রার্থী কিংবা মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্রের নাম প্রস্তাবকের বাড়িতে এজেন্সি ঢুকে পড়ে ভোটের মুখে। আমি সাধারণভাবে টেলিফোনে কাউকে এই অনুষ্ঠানে ধরি না, কিন্তু প্রবল জ্যামে আটকে আছেন সায়ন্তন বসু। স্টুডিওতে আসার আগে সরাসরি তার সঙ্গে কথা বলবো। সায়ন্তন, আপনার সময় শুরু এখন, আর প্রশ্নটা হচ্ছে টাইমিং নিয়ে। যে প্রশ্নগুলো আপনারা তুলছেন, আমি মনে করি এই প্রশ্নগুলো পুরোটা যৌক্তিক প্রশ্ন নয়। ইনকাম ট্যাক্স আজকে একজন বিধায়ক বা প্রার্থীর বাড়িতে কিনা আমি জানি না, নিকটাত্মীয় হতে পারে, তাদের বাড়িতে রেড করছে। ইনকাম ট্যাক্সের কাজটা সম্পূর্ণ আলাদা। আর এমন প্রথমবার নয় যে এই ব্যক্তিকে প্রথমবার ডেকে পাঠানো হলো। এনাকে এর আগে টাকা হয়েছে, আজকে রেড হয়েছে, কিছু কাগজপত্র দিয়েছে, যারা দিয়েছেন যারা দেননি, এই বিষয়গুলো আছে। শান্তন, আপনি একেবারে সঠিক বলছেন, কিন্তু আমায় শুধু এইটুকু বলুন, গত 6 মাসে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত প্রার্থী অথবা বড় নেতা এরম কার বাড়িতে রেড হয়েছে গত 6 মাসে? এরম একটা ঘটনা আপনি বলুন, আমি আপনার যুক্তি মেনে নেব। 6 মাসটা ছেড়ে দিন, আমি তো বলছি যখন কোনো নির্বাচন ছিল না 2022 সালে, তখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, তখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে। এই যে বলেন নির্বাচন আসলেই গ্রেপ্তার হয়, বরঞ্চ গত 6 মাস নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু রেড হয়নি, গ্রেপ্তার হয়নি। কিন্তু 2022-এ যখন নির্বাচন ছিল না, তখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, তারপরে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছেন, তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন। তখন তো কোনো নির্বাচন ছিল না, বিধানসভা ভোট হয়ে গেছে, লোকসভা ভোটটা 2 বছর পরে ছিল। সায়ন্তন, আমি অনুরোধ করব পার্থ চট্টোপাধ্যায় একটু সরিয়ে রাখুন, তার কারণ স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গের তো বটেই কারুর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা এবং 11 কিলো সোনা পাওয়া যাচ্ছে। এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যার ফলে ওটাকে ভোটের সঙ্গে কেউ জুটছে না। কিন্তু ভোটের 6 দিন আগে যদি একই সঙ্গে দুটো কেন্দ্রীয় এজেন্সি, যারা গত 1 বছরে যাদের দূরবীন দিয়েও দেখা যায়নি, তারা সক্রিয় হয়, অবধারিতভাবে প্রশ্ন উঠবে। না, এমন নয় তো। 6 মাস তো ভোটের মধ্যেই উল্টো বরং তো সক্রিয় হয়নি তারা। যখন নির্বাচন ছিল না তখন তারা সক্রিয় হয়েছে, যখন নির্বাচন নেই তখন বারবার তারা রেড করেছে। এবং আমি আর একটা নাম বলছি, আপনি বলছেন, আমি শুনছিলাম, কুমার সাহা। কুমার সাহা কি একজন খুব বড় তৃণমূলের নেতা? যেমন সোনা পাপ্পু, তেমন কুমার সাহা, একই নাম, এগুলো একই ধরনের নাম। তা এর বাড়িতে রেড হচ্ছে, তাহলে এত কান্নাকাটি করার কি আছে? ইনকাম ট্যাক্স যদি রেড করে, আর ইনকাম ট্যাক্স মোটামুটি ভাবে যেটা রেড করে সেটা হচ্ছে তথ্য খোঁজার কারণে রেড করে। ইনকাম ট্যাক্স তো খুব এক্সেপশনাল কেসে সরাসরি গ্রেপ্তার করে কাউকে, তাদের সে অথরিটি আছে, অ্যারেস্ট করার পাওয়ার আছে ইনকাম ট্যাক্স। কিন্তু খুব মিনিমাম কেসে, এখনো পর্যন্ত বোধহয় ভারতবর্ষে কোটি কয়েক কেস আছে যেখানে রেড করতে গিয়ে ইনকাম ট্যাক্স কাউকে গ্রেপ্তার করেছে। তার জন্য আমার মনে হয় যে এর সঙ্গে ইনকাম ট্যাক্সের সঙ্গে রাজনীতির সম্পর্ক, নির্বাচনের সম্পর্ক খোঁজাটা বোধহয় ঠিক হচ্ছে না, বোধহয় কখনোই এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমি কথা অবশ্যই বলবো যে যাদের বাড়িতে রেড হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা চুনোপুটি। আসল যারা অপরাধী তাদের বাড়িতে কিন্তু এখনো রেড হয়নি, তাদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। সেটা ইনকাম ট্যাক্স বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, এনআইএ বলুন, যাই বলুন, যা কেন্দ্রীয় সংস্থা আছে। তার জন্য এখনো তৃণমূলের গেল রব তোলার কারণ নেই। গেল রব তৃণমূল তুলবে যখন এগুলো ঘটবে। আমার শুধু ছোট্ট প্রশ্ন, এই যে যাদের বাড়িতে রেড করা উচিত অথচ হচ্ছে না, সেটা কি কেন্দ্রীয় সংস্থাগুলোর ব্যর্থতা মানবেন? আমি কিছুই মানব না। ব্যর্থতা না, প্রতীক্ষা কা ফল মিঠা হতে হয়, হয়তো আগামী দিনে হবে। তার মিনিমাম কিছু প্রাথমিক প্রমাণ দরকার, তার জন্য তারা খুঁজে বেড়াচ্ছেন কিছু, এটা হতেই পারে আগামী দিনে তদন্ত। কিন্তু আমি বলছি 2016 থেকে তো একই ছবি দেখে আসছি দাদা। সারদা থেকে এইমাত্র বললাম যে ফাইনাল চার্জশিটও এখনো এলো না। অপেক্ষা করুন, সব আসবে। কারণ লালু প্রসাদ যাদব 1995 সালে তার বিরুদ্ধে চারা ঘোটালা, পশুপালন কেলেঙ্কারির অভিযোগ আসে। উপেন বিশ্বাস 97 সালে তাকে গ্রেপ্তার করে। আর লালু প্রসাদ যাদবের কনভিকশন হয় 2016 সালে, 20 বছর পরে হয়েছিল। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কনভিকশন আনতে গেলে সময় লাগে, অনেক গুছিয়ে করতে হয়, কারণ তারা প্রচন্ড প্রভাবশালী হন। এবং এখানে পশ্চিমবঙ্গের
যাদের বিরুদ্ধেই তদন্ত হচ্ছে তারা প্রচন্ড প্রভাবশালী ব্যক্তিত্ব, তারা প্রচন্ড ক্ষমতাশালী ব্যক্তিত্ব। তাই একটু মনে হয় অপেক্ষা আমাদের করতে হবে। অপেক্ষা করলে যতজন আপনি অপরাধ দেখুন, কেন্দ্রীয় এজেন্সি ভুল করছেন ঠিক করছেন আমি এই প্রশ্নে যাচ্ছি না। শান্তন, একটাই প্রশ্ন, আপনি যেভাবে, আপনার সঙ্গে আমি একমত অবশ্য, প্রভাবশালীটা বলছেন, এই প্রভাবশালী বলে সেই কারণেই তো গড়াপেটা বা সেটিং এর কথাটা ওঠে, অভিযোগটা ওঠে যে এরা এত প্রভাবশালী যে এরা নিজের দলের বাইরে অন্য দলেও প্রভাব বিস্তার করে ফেলেন। না, দেখুন টাইম লাগবে, যে এ ধরনের তদন্তে টাইম লাগবে, এবং আমার অনুমান এজেন্সিগুলো সেই পথেই চলেছে, সঠিক পথেই চলেছে। সময় বেশি লাগছে কারণ প্রশাসন তাদেরকে কোঅপারেট করছে না। এই নির্বাচনের সময় একটা লাভ আছে, নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন থাকাতে কোঅপারেট করুক আর না করুক বিরোধিতা করতে পারছে না। আপনি তো সন্দেশখালীতে দেখেছেন, ইডি যখন গেছে শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে এক প্রকার মেরে তাড়িয়ে দিয়েছে। লোকাল পুলিশ উল্টো ইডির অফিসারদের বিরুদ্ধে কেস দিয়েছে। বেশ বেশ, সায়ন্তন আপনি আসুন, আমি কিষাণুকে পোডিয়ামে যেতে বলবো। সায়ন্তন একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, সেটা হচ্ছে টাইম লাগবে। খুব ইন্টারেস্টিং। আমি বলছি দেখুন, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন 33 বছর চলে গেল কেউ কথা রাখেনি। সারদার উদাহরণ দিলাম, সারদায় 13 বছর চলে গেছে, আরও বাড়তি 2 দশক মানে 20 বছর অপেক্ষা করতে হবে কি? টাইম লাগবে তো। আমার পরের বক্তা কৃষাণুর কাছে এবার আসবো, একেবারে উল্টো দিক থেকে আসবো। যে কয়লা পাচার কাণ্ড শুরু হয়েছে একদম শুরুর দিন থেকে, যখন এই কেলেঙ্কারি সামনে এসেছে তখন থেকে তৃণমূল বলে এসছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা। ইডি পরশু জানিয়েছে একেবারে প্রেস রিলিজ দিয়ে যে সেই মামলায় 482 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ তদন্ত চলছে এবং টাকা সম্পত্তি উদ্ধার হচ্ছে এবং তার পরিমাণটাও বুঝতেই পাচ্ছেন বিপুল। কৃষাণুর কাছে আমার প্রশ্ন থাকবে, কোনো প্রার্থীর বাড়ি বা কোনো দলের পার্টি অফিস তো কোনো সংরক্ষিত এলাকায় নয়, যে সুনির্দিষ্ট তথ্য পেলেও সেখানে তদন্তকারী সংস্থা কোনো মূল্যে ঢুকতে পারবে না। এমনকি তৃণমূলের অভিযোগ শুনে মনে হচ্ছে যে ভোটকুশলী সংস্থা আইপ্যাক তৃণমূল সহ ভারতবর্ষে তারাই দাবি করে যে অন্তত 10টা পার্টির হয়ে তারা কাজ করেছে, তাদের অফিসেও ইডি ঢুকতে পারবে না। কৃষাণু জানে না তা তো নয়। আমি বলছি দেখুন, একদিকে তৃণমূল বলবে যে কয়লাকাণ্ডের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, আবার কয়লাকাণ্ডের তদন্ত হলে সেটা রাজনৈতিক প্রতিহিংসা বলবে, বাধা দেবে, রেডে বাধা সৃষ্টি করবে। এই দুটো তো একসঙ্গে হতে পারে না। কৃষাণু কি বলে? দেখো, তুমি যেহেতু শেষ করলে কয়লা কাণ্ড নিয়ে, হ্যাঁ। আমি বলে রাখি যে আমাদের দেশে যদি বিগত বেশ কটা দশক দেখি তাহলে মাইনিং স্ক্যাম, বিভিন্ন মাইনিং স্ক্যাম তো আমাদের দেশে বিভিন্ন রাজ্যতে হয়েছে। তার তুলনায় যদি আমরা বাংলার কয়লা কাণ্ড দেখি, তার যা রাশি বা অন্যান্য রাজ্যতে কোল স্ক্যাম বা মাইনিং স্ক্যামের যে রাশি, সেটা লক্ষ লক্ষ কোটি টাকা, মানে দুটোতে ব্যবধান অনেক তফাৎ। তুমি কি অপরাধের স্কেল টাকার অঙ্কে মাপো নাকি? করছি না, আমি তা কিছুই করছি না। আমি বলি যে ধরো অভিযুক্ত তো অনেকেও আছে, যে আজকে অনেকই বিজেপির বড় বড় নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তারাও তো অভিযুক্তের লিস্টে আছে। তুমি বলো যে বিজেপিতে যাওয়ার পর তাদের বাড়িতেই তদন্তর দরুন কটা রেড, কটা জিজ্ঞাসাবাদ, কটা কি হয়েছে তুমি আমাকে বলো। যে আজকে যেই যেই তদন্তগুলো বলছো, ধরো তাপস রায়ের বাড়িতে রেড হয়েছিল যখন তিনি তৃণমূলের নেতা ছিলেন, বিজেপির নেতারাই তাকে চোর বলেছে, আমরা তো তাকে চোর বলিনি। এখন তিনি চলে গেছেন বিজেপিতে, সেই তদন্তটা আরো ঘনীভূত হওয়ার পর তার বাড়িতে কবার ইডি গেছে, তাকে কতবার জিজ্ঞাসাবাদ জন্য বা যাচাইয়ের জন্য ইডি ডেকেছে, তুমি আমাকে আরো তথ্য দাও। ঠিক ঠিক, কিন্তু আমি তুমি চমৎকার একটা উদাহরণ দিলে, তুমি সময় নিয়ে দেবো নাকি জানো। আমি বলছি, তুমি যেহেতু তাপস রায়ের কথা বললে, তাপস রায়ের বাড়ির রেড হচ্ছে, সেই আমি সেদিনও আমার শো ছিল, অন ক্যামেরাই বলেছিলাম যে এই রকম একটা বিরল রেড, যেখানে তখন তাপস রায়ের যারা বিরোধী বিজেপি নেতারা, তখন তারা বলেছিলেন, তৃণমূল নেতারা তো বলেইছিলেন যে তাপস রায়ের বাড়িতে কিছু একটা ভুল হচ্ছে, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। আমি বলছি তাপস রায়েরটা কিন্তু সাধারণ যে ফর্মুলায় হয় যে যার বাড়িতে রেড হলো তার বিরোধী দল সবসময় বলে উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই রেড হয়েছে। তাপস রায় বিরল ব্যতিক্রম, এটাও মানতে হবে। বিজেপির নেতারা তাপস রায়কে চোর বলেছিল, আমি সেই ফুটেজ তোমাকে দেখিয়ে দিতে পারি, যে তাপস রায় বড়নগর মিউনিসিপাল বডির সাথে তার নিয়োগের সাথে লিংক আছে, বিজেপির নেতারাই অভিযোগ করেছিল। এখন তারা ডিগবাজি খেতেই পারে, কিন্তু আমি বলছি এই অভিযোগ শুধু বিজেপির ক্ষেত্রে তো শুধু তাপস রায় না, শুভেন্দু অধিকারীর সম্পর্কে বিজেপির মূল্যায়ন ছিল, হেমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে অমিত শাহর মূল্যায়ন ছিল,
বলেছিল চোর। অজিত পাওয়ারের বিখ্যাত নরেন্দ্র মোদী বলেছিল 70,000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত। তো এদেরকে তো চোর আমরা বলিনি। তারপরে তদন্ত হচ্ছে, তদন্তটা কেন এখন কেন তাদেরকে ডাকা হয় না, তাদের বাড়িতে কেন রেড হয় না? তাহলে তদন্তগুলো যদি তদন্তের স্বার্থে হয়, হ্যাঁ, এবার আমি তোমাকে আরো কয়েকটা উদাহরণ দিই। আচ্ছা, জানো এই পয়েন্টটা তুমি চমৎকার বললে, আমি এখানে কোনো তোমায় কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু আমায় বলো রাজীব বন্দ্যোপাধ্যায় তো ঠিক সেই রকম, যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী একেবারে তার দফতরের দুর্নীতির কথা মঞ্চের ওপর থেকে বললেন, অপরাধের কথা বললেন, তিনি যখন তৃণমূলে ফেরত গেলেন এবার তো বোধহয় প্রার্থীও হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা ছিল, তিনি শুনেছেন, তারপরে সেটা তদন্ত করার মতো তথ্য ছিল কিনা আমি জানি না। ও মুখ্যমন্ত্রী পরে কিন্তু বলেননি যে তিনি ভুল শুনেছেন, তার কাছে শোনা খবর আছে, তো সেটা পরবর্তীতে তদন্তের শুনে একজনকে তিনি দুর্নীতিগ্রস্ত বলে দিলেন আমার বলে দিই। আচ্ছা, এই ইলেকশন চলার সময় আমাদের কি সারদার অভিযোগ, নারদার অভিযোগে বিজেপি ইলেকশনের সময় সরব হয়েছিল, কেন্দ্রীয় সংস্থাগুলো ইলেকশনের সময় সরব হয়েছিল। আচ্ছা, ইলেকশনের সময় যখন হুমায়ুনের স্টিং ভিডিও আসে, তাতে যখন 1000 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়, তাতে নাকি 200-300 কোটি টাকা অ্যাডভান্সও দিয়ে দেওয়া হয়েছে, সেটা হুমায়ুন কবির নিজে স্বীকার করেছেন, এবং ভিডিওটা এআই নয়, ফেক নয়, সেটাও হুমায়ুন কবির স্বীকার করেছে। সেটা ফেক নয়, সেটা বিজেপির প্রোপাগান্ডা ছিল, কিন্তু হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে সত্যি কথা। তাহলে তাতে কেন স্বতঃপ্রণোদিত তদন্ত হচ্ছে না? প্রধানমন্ত্রী দপ্তর, এটা তো আমাদের লজ্জার, প্রধানমন্ত্রী দপ্তরকে অভিযুক্ত করা হচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী দপ্তর নিজের নামটা সেখান থেকে বার করাবার জন্য, তার জন্য কেন তদন্ত স্বতঃপ্রণোদিত এই তদন্তগুলো হচ্ছে কিনা? ধরো এই যে আসামেও ইলেকশন হলো, আসামের ইলেকশনে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে 52,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ হলো, তার বউয়ের 3-3টে বিদেশি পাসপোর্ট। তারপরে কেন এই এজেন্সিগুলো স্বতঃপ্রণোদিত তারা কেন এই তদন্ততে গেল না? এবার তোমাকে দুটো আরো উদাহরণ দিচ্ছি। আবার টেলিফোনে ধরতে চাই, যেহেতু তুমি অধীর বাবুর বিবৃতি শোনালে, অধীর বাবুর এই যে সিলেক্টিভ অ্যামনেশিয়া, উনি কংগ্রেসের নেতা তো এখনো আছেন, উনি যবে বিজেপি অফিসিয়ালি যাবেন নয় বিজেপির নেতা হবে, কিন্তু মনে তো তাই হচ্ছে। তাহলে উনি যদি কংগ্রেসের নেতা হন, এই ইলেকশনের সময় এই যে কেন্দ্রীয় সংস্থাগুলির যাতায়াতে উনার পাশের রাজ্য ছত্তিশগড়ের কথা মনে পড়লো না? ভূপেশ বঘেল তো কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে লটারি স্ক্যাম, মহাদেব অ্যাপ, আমি নামটা ঠিক মনে করি, মহাদেব অ্যাপ সংক্রান্ত এই কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় বাহিনীগুলো তৎপর হয়ে তারা সেদিন এই ভূপেশ বঘেল তার সেক্রেটারিকে ডেকে পাঠাচ্ছে, এই করছে, পুরো স্টেটের ইলেকশন ন্যারেটিভটাই পাল্টে দিল। অধীর বাবুর সেটা মনে নেই, আমাদের মনে আছে। ব্যাপারটা হচ্ছে যে বিজেপি করুন, বিজেপির দালালি করুন, দুটোর বিরুদ্ধেই আমরা লড়ছি। কিন্তু আমি শান্তনুর প্রতিক্রিয়ায় যাব, তার আগে সরাসরি আপনাদের দেখাবো দেবাশিস কুমারের বাড়ির থেকে আইটি টিম যেটা রেডের পর বেরোচ্ছে এই মুহূর্তে। ক্যামেরা ক্লোজে যেতে বলবো, সরাসরি লাইভ ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। বেশ, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে স্লোগান শাউটিং চলছে, আইটি টিম বেরোচ্ছে। আমি এই বিতর্ক আরো এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া দুপক্ষেই, ইনফ্যাক্ট সব পক্ষেরই আপনাদের সামনে রাখবো। দেখুন, ঘন্টার পর ঘন্টা ইনকাম ট্যাক্সের হানা তৃণমূল প্রার্থীর বাড়িতে, তৃণমূলের অফিসে, তৃণমূল প্রার্থীর শ্বশুর বাড়িতে। হাই ভোল্টেজ বিধানসভা ভোটের ঠিক মুখে রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের হাই ভোল্টেজ প্রার্থী বিদায়ী বিধায়ক কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমারের নানা ঠিকানায় তল্লাশি চালালো আয়কর দপ্তর। মূল দরজা রয়েছে পার্টি অফিসের, সেই মূল দরজা তার তালা ভাঙা হয়, তালা ভেঙে এখানে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা ভেতরে ঢোকেন, বাইরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় যিনি ব্লকের সভাপতি তিনি আসেন, যেহেতু তাদের পার্টি অফিস, তাদের বক্তব্য যে এখান থেকে তথ্য প্রমাণ লোপাট হতে পারে। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন। ইনকাম ট্যাক্স বলতে পারে অবৈধ টাকা সম্পত্তি থাকলে কাকভোরে দেবাশিস কুমারের 5 ঠিকানায় পৌঁছে যান ইনকাম ট্যাক্স দপ্তরের অফিসাররা। দেশপ্রিয় পার্কের কাছে মনোহর পুকুর রোডে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি। বাড়ি থেকে 150 মিটার দূরে তার নির্বাচনী কার্যালয়। বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি আবাসনে তৃণমূল প্রার্থীর শ্বশুর বাড়ি।
সেই ফ্ল্যাটের পাশেই দেবাশিস কুমারের নিজস্ব একটি ফ্ল্যাটও রয়েছে, আর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে তার ওয়ার্ড অফিস। এই 5 ঠিকানায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযান চালায় আয়কর দপ্তরের টিম। দেবাশিস কুমারের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের এলগিন রোডের বাড়িতেও হানা দেয় আয়কর দপ্তর। ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে, সবাইকে এক পক্ষ করে দিয়েছে। কোনো দিন দেশে আমি এই জিনিস দেখিনি, আমি এরকম প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। আর একজন বাবা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, নিয়ে এলো ইডি সিবিআই। ওরা পার্টি অফিসে চেক করতে পারে, ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। দেখুন, এইসব বলে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝতে পেরেছে এইবার তার আশা হচ্ছে না এসআইআর এর মাধ্যমে পুরো এই সরকার যেতে চলেছে, ভারতীয় জনতা পার্টি সরকার আসতে চলেছে, এই ভয়ে এই ধরনের কথাবার্তা বলছে। ভোটের মুখে আয়কর হানা, এরপর কি? তদন্তে কি কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে ইনকাম ট্যাক্স? প্রশ্ন করছে বিরোধীরা। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে কার রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানে তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। শেষ অবধি তদন্ত কোন পথে এগোবে? ভোট মিটতেই বাকি নানা তদন্তের মতো পরে ঠান্ডা ঘরে চলে যাবে, নাকি এজেন্সি তদন্ত শেষ করতে পারবে? তার উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি দেখবো দেবাশিস কুমার এই মুহূর্তে কি বলছেন সাংবাদিকদের। আমরা আজ সারাদিনের প্রচারটা বন্ধ, এটাই আলটিমেট রেজাল্ট। সেটা আমার মনে হয় যারা খুঁজলো তো জিজ্ঞেস করুন, আমি তো বলে লাভ নেই। তাহলে যারা খুঁজলো কি খুঁজে পেলো, ডকুমেন্টস দিতে হবে, ওদের লিখে দিয়ে যেতে হবে কি কি পেয়েছে। আমার মনে হয় বেটার ওদের জিজ্ঞেস করে বলুন। আবার কথা বলছেন কেন? আমি তো বারবার বলছি যে অভিযোগ কি আছে না আছে ওদের জিজ্ঞেস করুন, ওরা দিক ডকুমেন্ট, তার কাউন্টার আমি নিশ্চয়ই। একটাই উদ্দেশ্য, শুনুন, আমার একটাতে একটা সুবিধা, আমি আমার মার্জিনটা বাড়লো বলে আমার মনে হচ্ছে। কারণ আমি প্রথম আমার এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে, তারপরে সত্যি কেউ খুব ভীত হয়ে গেছেন। যাই হোক, আমি নিশ্চিত আমার যেটা সব থেকে আমার ভালো লেগেছে, এতক্ষণ যারা ছিলেন আমি সমস্ত অফিসারকে ধন্যবাদ জানাবো, অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। সময় লেগেছে, সময় কেন লেগেছে আপনারা জানেন, এগুলো আমি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার মুখ দিয়ে বলতে চাই না। আমি পরিষ্কার এটা বলতে পারি, আমি পায়ে হেঁটে আমার কনস্টিটিউয়েন্সির ইতিমধ্যেই 90% কভার করে ফেলেছি। একটা দুটো দিন আটকে দিয়ে আমার কিছুটা মানুষের কাছে পৌঁছানোটা আটকানো যেতে পারে, কিন্তু আমি 365x5 মানুষের সঙ্গে ছিলাম, তাই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাজনীতিতে কিছু করা যাবে। আমার কোথাও কোনো, আমি এতটাই স্বচ্ছতা নিয়ে কাজ করি, যেখানে পারে যেতে পারে গেছেও, আমি কোনো বাধাও কাউকে দিই। অভিযোগটা কিন্তু আমি লিখিত চাই, আমি বিশেষ সূত্রের অভিযোগের উত্তর আমি দেব। আমি আবার বলছি যে অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু, অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু বলছেন, আমি প্রত্যেককে হাত জোর করে বলেছি যে আমার উত্তর 4 মে হবে। আজ স্পেসিফিক আপনাদের কিছু ডকুমেন্টস থাকে আপনারা দেখান, আমি নিশ্চয়ই। আমাকে যতবার ডাকবে ততবার যাব, আমার কোনো আপত্তি নেই। আমি আবার সংবাদ মাধ্যমকে বলছি, বিশেষ সূত্রের উত্তর আমি দেব না। যদি স্পেসিফিক থাকে আমায় কাগজ দেখান, আমি স্পেসিফিক উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে। হ্যাঁ, আমি আবার বলি, কোনো এই ধরনের আলগা মন্তব্যে আমি বিশ্বাস করি না। আমি রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি, আমি সংগঠনের লোক, কি করে এগুলো কি করতে হবে আমি জানি। যা উত্তর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 4 তারিখ দেবেন, রাসবিহারীর মানুষ আমাদের কি রায় দেবেন 4 তারিখ দেখবেন। দেখুন, আমি মমতা দি কি বলেন তার উপর উত্তর দেওয়ার ক্ষমতা ঔদ্ধত্য আমার নেই। আমি আমার কিছু মন্ত্র, আমি তো বললাম যে একটা দিন প্রচারটা আটকে গেল।
এবার তারা বলুন না আমার সঙ্গে আমার এখানে এসে কি পেয়েছেন, আমি কাউন্টার। আবার আপনি বলছেন আপনি কেন আমায় জিজ্ঞেস করছেন না কেন? আমি তো আবার বলছি যে ওরা বলুক ওরা কি পেয়েছে, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখা, তার যদি আমার মনে হয় ভুল বলছেন কাউন্টার করুন। আমি আবার বলছি যা জিজ্ঞেস করুন। আমি দাঁড়িয়ে বলছি আপনারা যদি কাগজ দেখান আমি কাগজ দেখিয়ে উত্তর দেব, কিন্তু বিশেষ সূত্রের কথার উত্তর আমি দেব। আমি আবার বলছি আপনি ওদের জিজ্ঞেস করুন দিয়েছে কিনা বলুন, যদি ওরা দিয়ে থাকে বলে আমি দেখিয়ে দেবো। আমি আবার বলছি শুনুন, আমাকে যারা চেনে তারা জানে আমি খুব কম কথা বলি, এত কথা বলতেও আমি ভালো পারি না, মানে আমি কথাটা খুব কম বুঝি এবং কম বলতে পারি। অনেকে আছেন খুব ভালো করে বলতে পারে, সে দলে আমি পড়ি না, আমি একটু বেশি কাজ করতে পারি। তো স্বাভাবিকভাবে আমি দয়া করে আমি তো বুদ্ধিজীবী লোক নই, আমি শ্রমজীবী লোক, মানুষের কাজ করছি। হোক না বিচার করবে তো, আরে বিচার করবে জনতা। আমি তো আমার বিচারক কে? আমার বিচারক রাসবিহারীর জনতা, তাহলে বিচার করবে। कुछ बोलने का यही है, एक दिन हमारा जो प्रचार था वो आज हम कर नहीं सका, बस। उन लोग इतने देर से किया वोट का पहले ऐसा घटना, अरे ठीक है करने दो ना, डिसीजन तो जनता लेगा। আমি আবার বলি আমার পক্ষে আজকেরটা অনেকটা আমার পক্ষে ভালো, এটা আমি এইটুকু করে খালি বলে গেলাম। আজকের অভিযান আমার পক্ষে ভালো। हाँ? अरे ठीक है, अरे वो लोग सीखेगा हमारे साथ, हम तो अकेला पार्टी है, पूरे पैदल भी जाते हैं, ये लोग तो गाड़ी लेके घूमता है, सीखेगा हमसे। हमारे एक एरिया में 2 दफा हो गया। দেবাশিস কুমারের প্রতিক্রিয়া আপনাদের দেখালাম ম্যারাথন রেডের পরে, এবং দেবাশিস কুমারের বাড়ি সহ 5টা ঠিকানায় রেড। একটা সময় তার সমর্থকেরা বিক্ষোভও দেখান, দেখুন। 29 এপ্রিল রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ভোট। তার 12 দিন আগে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী, এই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক, দক্ষিণ কলকাতার তৃণমূলের প্রেসিডেন্ট দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়, ওয়ার্ড অফিস, ফ্ল্যাট এবং শ্বশুর বাড়ি সব মিলিয়ে 5 জায়গায় তল্লাশি চালালো আয়কর দপ্তর। এখানে 5 তলায় 2টি ফ্ল্যাট রয়েছে, একটা যে 5A দেখতে পাচ্ছি দেবাশিস কুমারের নামে রয়েছে এবং ওনার শাশুড়ির নামে আরও একটি ফ্ল্যাট রয়েছে, এবং এই 2টি ফ্ল্যাটেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা হানা দিয়েছেন। আয়কর অভিযানের প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কারো মুখে দেবাশিস কুমারের ছবি দেওয়া মুখোশ, কারো বুকে এই প্ল্যাকার্ড। নির্বাচনী কার্যালয় এটা, বালিগঞ্জে সমস্ত ফাইল আছে, এখানে আমাদের না জানিয়ে এখানে বেআইনিভাবে ঢুকে সমস্ত ফাইল চুরি করছিল। দুপুর 2টো নাগাদ দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এসে হাজির হন তৃণমূল প্রার্থীর অ্যাডিশনাল এক্সপেন্ডিচার এজেন্ট। भैया मेरे पास वेट करने का टाइम नहीं है, मेरे को अगर 100 कॉज देगा तो क्या आपका ये आईटी डिपार्टमेंट जवाब देगा क्या? তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে গত 30 মার্চ ও 3রা এপ্রিল 2 দিন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে ইডি সূত্রে খবর, দেবাশিস কুমারের থেকে পাওয়া তথ্য আয়কর দপ্তরে পাঠিয়েছিল তারা। তৃণমূল নেতার সম্পত্তির যে পরিমাণ তা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা দেখতেই শুক্রবার সেখানে পৌঁছয় আয়কর দপ্তর। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের মুখে 3বার ইডির নোটিশ পেয়েছেন তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী সুজিত বসু। 2বার ইডি দপ্তরে হাজিরার নোটিশ পেয়েছেন বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কিন্তু তাঁরা কেউই হাজির হননি। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সারদা কেলেঙ্কারি থেকে রোজ ভ্যালি কেলেঙ্কারি, নারদা স্টিং অপারেশন থেকে কয়লা কেলেঙ্কারি, শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, শামসেরগঞ্জ থেকে মোথাবাড়ি, এ রাজ্যে যে কোনো বড় ঘটনা যদি দেখেন, অবধারিতভাবে তার তদন্তের দায়িত্ব সেই কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিয়েছে আদালত, হয় হাইকোর্ট নয়তো সুপ্রিম কোর্ট। এই অসংখ্য মামলায় তদন্ত করেছে হয় সিবিআই, নয় ইডি, নয়তো এনআইএ। কিন্তু শেষ পর্যন্ত আদৌ কি তদন্ত শেষ হয়েছে? আদৌ ফাইনাল চার্জশিট পেশ হয়েছে? আদৌ কোনো মামলায় তদন্ত কোনো লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছে? দুর্ভাগ্যের বিষয়, এই সংশয় শুধু আমাদের মুখে নয়, আদালতের মাননীয় বিচারপতিদের মুখেও বারবার শোনা গেছে। 2023-এর অগাস্ট মাসে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, সিবিআই কেন একই ধরনের সব রিপোর্ট দিচ্ছে, সবটা পুরনো তথ্যে ভরা, কেস এগোচ্ছে কোথায়? আদৌ কি তদন্তে কোনো অগ্রগতি হয়েছে?
শুধু ভোটের সময় একটু হুড়োহুড়ি হয়, তারপর আবার সিবিআই ঘুমিয়ে পড়ে। আবার বলছি, এই জরুরি প্রশ্নগুলো স্বয়ং বিচারপতি অমৃতা সিনহা তুলেছিলেন, আজও যে কোনো কেসের ক্ষেত্রে সমান প্রাসঙ্গিক। আমার পরবর্তী বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি মানবে? দেখো সুমন, আমার একটা অভ্যেস আছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে টিভিটা দেখি। যখনই আমি টিভি খুলি, যখনই না প্রায় দিনই আমি চমকে উঠি, মনে করি কোনো 5 স্টার হোটেলে বোধ হয় রেইড হয়েছে, ইডি, সিবিআই বা আইটি। পরে ভুল ভাঙে, ওটা 5 স্টার হোটেল নয়, ওটা শাসক দলের কোনো না কোনো নেতা, উপনেতা, শাখা নেতার বাড়ি। তোমার মনে আছে যে আনন্দবাজার পত্রিকা ধারাবাহিকভাবে তারা একটা পেজ তৈরি করেছিল, যেখানে এই শাসক দলের বিভিন্ন নেতাদের বাড়ির ছবি দিয়ে তারা দেখাতো যে কয়েক বছরে তাদের আয় কিভাবে ফুলে ফেঁপে উঠেছে এবং কত বড় বড় তারা বাড়ি করেছেন, দুর্গের মতো গেট, 3 তলা 4 তলা বাড়ি। আমি ভাবি তারা করেন কি করে? আমরা সারাদিন খেটে তো যাই হোক, সে কথা আর যাচ্ছি না। এবারে আমি তোমাকে বলি, হ্যাঁ এটা কিন্তু ঠিক যে মাঝে মাঝে আমিও একটা সেটিংয়ের গন্ধ পাই, যে এই যে তদন্ত হয়, তদন্ত হয়ে কি হয়? এই ঘরে ঢুকে গেল, প্রচুর ফাইল নিয়ে বেরিয়ে এলো, তারপর কি? তারপর আবার অপেক্ষা করতে হয়, আবার কবে ঘুম ঘুম চোখে আমি আবার একটা রেইড দেখব। দেখো, এটা তো ঠিক যে একটু আগে আমরা যে নেতাকে দেখলাম, তিনি প্রচুর মাইক নিয়ে বলছিলেন এবং একটা বড় লেকচারও দিলেন। এই ধরনের পাবলিসিটি এক ধরনের পাবলিসিটিও তো বটে, অর্থাৎ ভোট এলে রেইড, আর রেইডকে কেন্দ্র করে ভালো ভালো পাবলিসিটিও তো হয়, সেটাও তো একেবারে অস্বীকার করা যায় না। কাজে এই যাঁরা বলছেন ভোট এলে রেইড হয়, তারা একটু ঘুরিয়ে লাভটাই নিন না কেন, ভোট এলে এই পাবলিসিটিগুলোও তো হয়। সুমন, আমার মনে হয় একটা বিশেষ গান আছে, একজন বলেছিলেন যে পুরুষ নাকি দুরকম, বিবাহিত আর জীবিত। আমার মনে হয় বাঙালি দুরকম, প্রভাবশালী আর পকেট খালি। যদি প্রভাবশালী হয় তাহলে তিনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ঢুকে গিয়ে সবুজ ফাইল নিয়ে আসতে পারেন এবং ঠিক সময় ঠিক ফাইলটা আনেন। তিনি মিডিয়ার সামনে বলতে পারেন যে আমাদের গুরুত্বপূর্ণ নথি নাকি তারা চুরি করে নিয়েছিল, তারপর কিছুই হয় না। মামলা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, কোটিশো কোটি টাকা ব্যয়, বড় বড় উকিলবাবুরা দাঁড়ান এবং কোটি কোটি টাকার আমরা দেখি যে 52 কোটি টাকাতে একজন উকিলবাবু নাকি নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মামলা করতে, আমরা সেগুলো জানলাম। আরও আবার দেখি কখনো কখনো ফোন ছুঁড়ে পুকুরে ফেলে দেন, এটাও আমরা দেখি, আমরা অবাক হই। আবার এটাও দেখেছি, অস্বীকার করব না, যে একজন সাংসদের বাড়িতে একটা রেইড চলাকালীন যে ইনভেস্টিগেটিং অফিসার এসেছিলেন, তিনি মেল চালাচালি করছিলেন তার মেয়ের স্কুলে বা কলেজে, তারপর তাকে নাকি সরিয়ে দেওয়া হয় রেডে স্পটে বসে। অর্থাৎ এরকমও আমরা দেখেছি। আবার যাদের পকেট খালি, তাদের বাড়িতে পুলিশ যখন তখন ঢুকতে পারে, টেনে হিঁচড়ে বের করে নিয়ে যেতে পারে, মিডিয়া আসে, তার বউ বাজার যেতে পারে না, বাচ্চা স্কুলে যেতে পারে না, লজ্জার এক শেষ। আর এরা যারা প্রভাবশালী, তাদের আবার কি? আজকেই তো দেখলাম সকালবেলা অনুরাগীরা চলে এলেন, অনুরাগীরা এসে ব্যান্ড নিয়ে বসে গেছেন, তারা আন্দোলন করছেন। চমৎকার প্রচার তো ভাই। তো আমরা যদি সাধারণ মানুষ এটাকে সেটিং বলে মনে করি, তাহলে ভুলটা কি? তোমাকে আমি মনে করাবো সুমন, এদের যদি ইডি, সিবিআই, আইটি থাকে, আরেক দলের তালে আছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং সিআইডি। মনে রেখো 2011 সালে পালা বদলের পর 23,000 পার্টি অফিস শুধু ভাঙা হয়নি, তারপরে কয়েক লক্ষ মানুষকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে এবং সেই মিথ্যে মামলা নিয়ে আজও আমরা আদালত থেকে আদালতে ঘরে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছি। আরেকটা কথা বলা প্রয়োজন, এটা বলতেই হবে যে ভোট এলে এইভাবে ইডি, সিবিআই এর দৌরাত্ম্য যারা ওই ভারত ভ্রমণে বেরোন বা আগের ইতিহাস 34 বছরের খোঁজেন, আমরা কিন্তু দেখিনি। অন্তত বাম জমানায় ঘরে ঘরে ঢুকে এ ধরনের রেইড আমরা দেখিনি। সেটা হয়তো 34 বছর তাদের প্রয়োজন হয়নি, এনারা 15 বছরে ওই জাপাই লুটেনি টাইপের হওয়াতে এই ধরনের রেইডের আধিক্য। সুমন, একটা কথা বলবো যে দেখো, সব অফিসার খারাপ আমি বিশ্বাস করি না, সব এজেন্সি খারাপ এটাও বিশ্বাস করি না, কিন্তু এজেন্সিগুলিকে তো স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমি দেখেছি, আমার মনে আছে, তোমারও মনে আছে, একজন নেতা, তাকে ধুতি তুলে পালাতে দেখেছিলাম ধান ক্ষেতের ওপর দিয়ে। মহামান্য বিচারপতি গিরিশ গুপ্ত ডিভিশন বেঞ্চ একটি 302 মামলায় তার অ্যান্টিসিপেটরি বেল নাকচ করেছিল। তারপর আমরা তাকে দেখেছি দলবদল করে সেখানকার যে এসপি ছিলেন, তিনি মামা বলতেন একজনকে, তার পাশে বসে তিনি মিটিং করছেন। এগুলো তো দেখেছি। কাজেই যারা তখন সেটাকে এনজয় করেছো, তারা এখন এটাকে এনজয় করছো না কেন? যে কথা বলছিলাম সুমন, স্বাধীনভাবে যদি কাজ করতে দেওয়া যায়,
যদি এই এজেন্সিগুলিকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার না করা হয় তাহলে বোধহয় আমাদের দেশ আরো অনেক এগিয়ে যাবে। একদম, আমি এই কেন্দ্র এবং রাজ্যের এজেন্সি আলাদা করে আলোচনা আসবো, কিন্তু তার আগে চমৎকার একটা কয়েনেজ আজকের জন্ম দিল জয়ন্ত নারায়ণ, সেটা হচ্ছে বাঙালি দু প্রকার, পকেটখালি আর প্রভাবশালী। কিষাণ, দেখো এটা তো হতেই পারে যে যার নিজের মতো ব্যাখ্যা করবে, কিন্তু কয়েকটা তথ্যগত আমার মনে হয় আর একটু সমৃদ্ধ হওয়া দরকার আছে। সরলা মাহেশ্বরী আমাদের এখানকারই তো এমপি ছিলেন, তারও বোধহয় সিবিআই টিবিআই রেড হয়েছিল, টাকা পয়সা আমরা বাজেয়াপ্ত হয়েছিলাম, যদিও সেটা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার যুগ ছিল না। আরেকটা এখানে কথা বলা হলো যে আরেকজন ক্রীড়াবিদ সাংসদ ছিলেন, তার অনেক উদাহরণ আছে, স্বামীর ক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধের উদাহরণ। আমাদের এই আমি 200টা দিয়ে দেব, যে আস্তে আস্তে বাইপাসের ধার দিয়ে এলাম, এখান দিয়ে এলাম যে সল্টলেকে যে আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে তো খেলাধুলার উপর, সেখান থেকে নটোরিয়াস ক্রিমিনালরা তারা গ্রেপ্তার হয়েছেন, এবং সেই ওখানে কিভাবে ছিলেন, কতদিন ধরে ছিলেন, কেন ছিলেন, কার আশীর্বাদে ছিলেন, সেটাও ছিল। সংখ্যা আর মাত্রা দুটোরই তফাৎ আছে। হতেই পারে, বললাম তো যে যা সেটা কার কি প্রেরোগেটিভ, কার কি এজেন্ডা, কে কোনটাকে তুলবে কোনটাকে চাপবে। আজকে লালু প্রসাদ যাদবের কথা সায়ন্তন একটু আগে বলছিল, তো আরেকজন মুখ্যমন্ত্রী, সেও কনভিক্টেড, সে কিন্তু অভিযুক্ত নয়, কনভিক্টেড, ওম প্রকাশ চৌটালা, তার সাথে ঘর করতে, সরকার গঠন করতে, অ্যালায়েন্স গভর্নমেন্ট করতে তাদের বিজেপির আপত্তি হয়নি। সুতরাং এইগুলো তো হয়। জয়ন্তদার কথা শুনছিলাম, 34 বছর, কৃষাণু 15 বছর, বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে। আমি একটা অদ্ভুত উদাহরণ দেবো, জননী ইটভাটা কথাটা মনে আছে? জননী ইটভাটা মনে আছে তো? কি হয়েছিল? জননী ইটভাটা সিআইডি সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল, জননী ইটভাটা থেকে কয়েকজন অপরাধীকে গ্রেফতার করেছিল, যারা নন্দীগ্রাম অভিযানে গেছিল। সিপিএম এর নেতাদের কথায় তার প্রধান পান্ডা কে ছিল একজন সেলিম বলে একজন। কে সেলিম? মগরাহাটের ডাকাত, কুখ্যাত ডাকাত। সেই সেলিম 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি মগরাহাট 2 তার সহসভাপতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটে। আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের টিকিটে। শান্তনদা সব কথা আমি শুনছি, কিন্তু শান্তনদা আপনি কি মানছেন না এইভাবে নেতা মন্ত্রীদের ঘরে ঘরে ঢুকে রেড হয়েছে কি হয়নি? আপনি সেলিম ডাকাতকে বলছেন, কেউ আবার আরেকজনকে বলছেন, কিন্তু আপনি বলুন 34 বছরে কত হয়েছে, কতবার হয়েছে? যেটা বলবার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করো যে আগে ক্রিমিনালদের ব্যবহার করেছে, সেই সেলিম এখন নেতা হয়ে গেছে। আর এখন নেতারাই কি ক্রিমিনাল হয়ে গেছে? মানে কি বলতে চাইছেন? তার মানে আমার সমাজে তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের নেতা বানিয়ে দিয়েছে। সমাজ আমি আরেকটা পয়েন্ট বলতে চাইছি, আমি আরেকটা পয়েন্ট বলতে চাইছি, সিআইডি বুদ্ধবাবুর আমলে গ্রেপ্তার করলো, কিন্তু একজনের বিরুদ্ধে কনভিকশন অত বড় নন্দীগ্রাম, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন দিশা দিল, সত্তা চলে গেল সিপিএম পার্টির, সেই ডাকাতগুলো এখন কনভিকশন রেড করেছিল এই জননী ইটভাটায় সিআইডি, ফার্স্ট গ্রেপ্তার হয়েছিল, পরে সিবিআই আসে। প্রথম ওই সেলিমকে কিন্তু গ্রেপ্তার করে সিআইডি, কারণ যে অফিসারের নেতৃত্বে গ্রেপ্তার হয়েছিল তিনি আমার বাড়ির পাশে থাকেন, তিনি তখন IG2 ছিলেন সিআইডির। পরবর্তীকালে ওই কেস সিবিআই হাতে নেয়, কিন্তু পরবর্তী জায়গায় যারা এই ধরনের ওই নন্দীগ্রামে পুলিশ অফিসাররা অভিযুক্ত ছিলেন, তারা উল্টো প্রমোশন পেয়েছে। বেশ, আচ্ছা আমি জাস্ট একটা অ্যাড করি, এগুলো তো আমরা পাস্টের হিস্ট্রি শুনলাম, বর্তমানে সিএজি বলছে কেন্দ্রের মন্ত্রকে 50-60 হাজার কোটি টাকা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোনো অ্যাকাউন্টসে কোনো রিফ্লেকশন হচ্ছে না, সিএজি রিপোর্ট বলছে। তারও তো তদন্তের দরকার, সেটা নিয়ে তদন্ত ছেড়ে দাও, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। মানে এইভাবে ন্যারেটিভের সাথে সাথে এইভাবে ইকোসিস্টেমটা তারা গড়েছে যে এটা আজকে আলোচনার বিষয় নয়, যে আজকে 2021-এ কেন্দ্রীয় আমি বলছি কৃষাণু, সিএজি রাজ্য সম্পর্কে যেগুলো বলে সেগুলো আলোচনায় আসবে। হ্যাঁ ঠিক বলেছে, সিএজি পশ্চিমবাংলায় যে মানে বাজেট অ্যালোকেট হয়, যে ব্যয় হয়, সিএজি বছরকে বছর তার স্ক্রুটিনি করতে পারেনি, এবং তার রিপোর্ট আবার বিধানসভায় পেশ হয়নি। এটাও আলোচনার মধ্যে আনা উচিত যে কিভাবে লুট হয় পশ্চিমবাংলায়। বেশ, এখান থেকে আমি আবার দিনের আজকের খবরে আসি, সেটা হচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহ, তার বাড়িতে আইটি রেড, এবং তৃণমূলের আরেক নেতা কুমার সাহার বাড়ি এবং অফিসেও। দেখুন, একদিকে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের নানা ঠিকানায় তল্লাশি, অন্যদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। প্রথম দফায় বিধানসভা নির্বাচনের মুখে শুক্রবার দিনভর চলল ম্যারাথন তল্লাশি অভিযান। ভোর 6টা থেকে
এই তল্লাশি অভিযান। এই গাড়ির ওপরে লেখা রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এই একটা গাড়ি, পেছনে আর একটা গাড়ি, সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি। এবং এই গেটের ভেতরে যিনি থাকেন তিনি ব্যবসায়ী এবং তিনি হচ্ছেন ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার। মিরাজ শাহর বাড়িতে তো কেই মিরাজ শাহ? সূত্রের খবর, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিরাজ শাহ ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য। ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ অর্থাৎ বিএসসির ভাইস চেয়ারম্যান এক্স অফিসিও। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক। দেখেছেন আপনারা ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই প্রেক্ষাপটের সামনে এসেছে গত 11ই ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারীর এই পোস্ট, যেখানে অন্য একটি মামলার প্রসঙ্গ টেনে মিরাজ দিগ্বিজয় শাহর নাম করে এই পোস্ট করে তিনি লিখেছিলেন, যারা ক্ষমতার অলিন্দে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে কোটি কোটি টাকার বেনামি সম্পদ গড়ে তোলেন এবং পরবর্তীতে আইনি মারপ্যাঁচকে ঢাল হিসেবে ব্যবহার করে আড়াল খোঁজেন, তাদের এই দিন শেষ হয়ে এসেছে। অবৈধ কাজ করলে রেড হবে। এদিনই তৃণমূল নেতা কুমার শাহর ফ্ল্যাট ও ব্যক্তিগত অফিসেও রেড করে ইনকাম ট্যাক্স দপ্তর। বেশ কিছু নথিপত্র কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। একটি আর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয়, যা দেবাশিস কুমার বা তার নির্বাচনী কার্যালয় যে জমি বিতর্কের কেন্দ্র করে আইটির যে রেড হচ্ছিল, যেটাকে নিয়ে ইতিমধ্যে ইডিও তদন্ত শুরু করেছে, তার সাথে এই কুমার সাহার অফিস এবং ফ্ল্যাটে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক নেতার বাড়িতে মমতা ব্যানার্জির সৈনিক, লড়াকু সৈনিক কুমার শাহর বাড়িতে ইডি সিবিআই রেড করবে না, এটা অস্বাভাবিক। উল্টোপাল্টা গন্ডগোল হলে তো তল্লাশি হবেই। আর তল্লাশির সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে? যদি মনে করে থাকে তারা রাজনৈতিক প্রতিহিংসার জন্য এইসব কাজ করছে বা বিজেপি করাচ্ছে, সুপ্রিম কোর্টের দরজা খোলা, ওখানে যেতে পারবেন না, কারণ এরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত, চিহ্নিত। সব মিলিয়ে ভোটের মুখে দিকে দিকে আয়কর অভিযান ঘিরে চরমে রাজনৈতিক চাপানোতর। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একদিকে যেমন কেন্দ্র বা রাজ্যের এজেন্সিগুলো গত এক দশকে তাদের যাবতীয় বিশ্বাসযোগ্যতাকে নিজেরাই ধূলিসাৎ করেছে, তেমনি অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিয়মিত বেশিরভাগ তদন্তে বাধা সৃষ্টি করে তদন্তকারী সংস্থাগুলোর কাজটাকে আরও কঠিন করে তুলেছে। একদিকে দেখুন, ইডি বা সিবিআইয়ের কেস হওয়া মানেই তৃণমূলের নেতানেত্রীদের ডাক বা বাড়ি অফিসে রেড। আবার অন্যদিকে রাজ্যের সিআইডি যখন জলপাইগুড়ি হোমে শিশু পাচার কেসের তদন্ত করে, তখন শুধুমাত্র বিজেপির নেতানেত্রীদেরই ডাক পড়ে এবং তাদের জেরা হয়। এটা খুবই দুর্ভাগ্যের যে রাজনীতির কুশীলবরা এখন দায়িত্ব নিয়ে ওই কোট আনকোট নিরপেক্ষ তদন্ত বিষয়টাকে সোনার পাথরবাটির মতো অক্সিমরণে পরিণত করেছে। আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি মানবেন? সুমন, মানে কে যে নেতা আর কে যে অপরাধী আমি এখনো বুঝতে পারছি না। দেখো, ইডি সিবিআই বলো, সেন্ট্রাল এজেন্সি বলো, এই যে সময়টা খুব কনসপিকুয়াস, এটা আমি মেনে নিলাম যে আর মাত্র 6 দিন বাকি আছে। এই নির্বাচনের 6 দিন আগে এই যে তেরেফুরে এই যে নাবা, এর কি রেজাল্টেন্ট এফেক্টটা কি? এই সময়টা এত কনসপিকুয়াস যে সাধারণ মানুষের এটার প্রতিদিনকার সকালের চর্চা হয়ে দাঁড়িয়েছে। আমি জয়ন্তের সঙ্গে একমত, সকালবেলা উঠলেই টিভিটা খুললেই কিছু না কিছু দেখা যাবেই। এবং খালি তাই না, যেমন তোমার ইডি তেমনি তোমার সিবিআই, এখন হঠাৎ কোথা থেকে তেরেফুরে ইনকাম ট্যাক্সও ঢুকে গেল। মানে আমি বোঝার চেষ্টা করছি যে তাহলে কি নির্বাচন, এসআইআর, সুপ্রিম কোর্ট আর মমতা ব্যানার্জি সেই সওয়াল করা সুপ্রিম কোর্ট সবই একই সূত্রে গাঁথা আমার মনে হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, দেখো ঠিক এই যে গত তুমি যেটা বললে সারদার কেসটা, 389টা মামলা হয়েছিল, 387টা ডিসপোজড অফ, 2টো মামলা এখনো বারাসাত কোর্টে পেন্ডিং রয়েছে। একটির তো নথি হারিয়ে গেছে, আরেকটি কোনো এভিডেন্স এখন পর্যন্ত দিতে পারেনি। তাহলে দেখো, যেরকম পুলিশ বলো, যেরকম সিআইডি বলো, স্টেট গভর্নমেন্টের রাজ্য সরকারের ইকোনমিক অফেন্স উইং বলো, আর অ্যান্টি করাপশন ব্যুরো বলো,
আর এদিকে ইডি বলো আর সিবিআই বলো আর ইনকাম ট্যাক্স বলো। সারদা সুদীপ্ত সেনের কেসে রাজ্য পুলিশ বলছে সেই কেস ফাইলটাই হারিয়ে গেছে, কাগজপত্র হারিয়ে গেছে, ফাইলটা তো এমনি এমনি হয়, নথিটাই হারিয়ে গেছে। সুতরাং আর একটা কেস তো এখনো রয়েছে, তার কোনো উত্তর নেই। 389টা কেস একটার পর একটা, যেই কেসে 3.5 বছর তোমার এই মুখপাত্র আমাদের কুণাল ঘোষ যেটা বন্দী ছিলেন, এবং সেইখানে ল অ্যান্ড অর্ডার করতে আমি এই কসবা থেকে আমি দৌড়ে গেছি বারুইপুরে। আমার মনে আছে, আমার সমস্ত কিছুই মনে আছে এক এক করে। দেখো, নির্বাচনের প্রাক্কালে এটা যখন হচ্ছে, এটা একটা স্বাভাবিকভাবে মানুষের একটা চর্চার মধ্যে আসছে, এটা নিয়ে প্রশ্ন উঠবে। আর সবচাইতে বড় কথা, এই দেবাশিস কুমারী বলো আর এই আরেকজনকে তৃণমূল নেতা কি নাম বলে, কি সাহা, কুমার সাহানাকে, প্রত্যেকের তুমি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডটা দেখো খালি। আমি তো এইসব ক্রিমিনাল নেতা, এই সমস্ত শাসক দলের নেতার নাম আমি নেতা বলে জানি না কখনো। আজকে আমি দেখছি হঠাৎ এদের যে ব্যাকগ্রাউন্ড, যেগুলো সব অবলুপ্তির পথে। গত 1.5 দশক ধরে এই যে রাজ্য সরকারের যে সমস্ত এজেন্সিগুলো আছে, আমি যেগুলো নাম বললাম, ইকোনমিক অফেন্সিং বলো, অ্যান্টি করাপশন ব্যুরো বলো, সিআইডি বলো, পুলিশ বলো, যাই বলো, এদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে যেরকম ব্যবহার করা হচ্ছে, আমার বলতে দ্বিধা নেই। আজকে কেন্দ্রীয় সরকার এই প্রাক নির্বাচনী মুহূর্তে এই 6 দিন আগে এই যে এদের পেছনে এই যে লাগানো হলো, এটা আমার মনে হয় এটা ব্যাকফায়ার করার একটা সুযোগ বা সুবিধাও আছে বলে মানুষের একটা সম্ভাবনা আছে ব্যাকফায়ার করার একটা অ্যাপ্রিহেনশন মানুষের মনে আছে। যে যতটা এগিয়েছিল, আমার মনে হচ্ছে গত 3, 4, 5 দিন 7 দিন ধরে সুজিত বসু বলো, রতিন ঘোষ বলো, এই দেবাশিস কুমারকে 2 দিন 3 দিন ধরে ডাকা হচ্ছে, তথাকথিত ওই সমস্ত যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাই সেই সমস্ত নেতাকে, এবং যে প্রস্তাবক, ওয়ান অফ দ্য প্রপোজার অফ মাননীয় মুখ্যমন্ত্রীর যে নমিনেশন ফাইলে, তার বাড়ি তো রেট। আমার মনে হয় এটা একটা মোটিভেটেড, এবং এর কোনো কিন্তু একটা অ্যাডভার্স রেজাল্ট একটা কিন্তু আমার মনে হয় সেটাই কিন্তু হবে বলে আমার মনে হচ্ছে। খুব একটা সদর্থক ভূমিকা কিছু এর মধ্যে কিন্তু উদ্দেশ্য চরিতার্থ হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ আপনাকে। দেখুন, রাজনৈতিক দিক থেকে দেখলে এই প্রত্যেকটা রেড তৃণমূলের নার্ভ সেন্টারের অত্যন্ত কাছে হচ্ছে। কেন বলছি? 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং ডিরেক্টরদের বাড়িতে রেড। বলা বাহুল্য যে এই নির্বাচনে আইপ্যাক তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভ সেন্টার। 2, দিল্লিতে আইপ্যাকের 3 ডিরেক্টরের একজনকে গ্রেফতার, অবশ্যই আইপ্যাক ও তৃণমূলের কাছে একটা বড় ধাক্কা। 3, দেবাশিস কুমার শুধু পুরসভার মেয়র পরিষদ বা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক বা রাসবিহারী কেন্দ্রের প্রার্থী নন। দেবাশিস কুমার তৃণমূলের নার্ভ সেন্টার দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি। অবশ্যই বলতে হবে এই দক্ষিণ কলকাতা জেলার মধ্যে পরে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর। 4, যার বাড়িতে আইটি রেড হলো সেই মিরাজ শাহ হলেন ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের 4 জন প্রস্তাবকের একজন। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এই প্রশ্নে আসব যে এই 3.5 মাসে যা হচ্ছে সেটা কি মাও সেতুংয়ের কথায় সদর দফতরে কামান দাগা? একেবারে অন্য প্রেক্ষিতে বললাম, আমি বলছি এর কি রাজনৈতিক উদ্দেশ্য আছে? আপনার কি মনে হয়? সুমনদা, কিছুক্ষণ আগেই আপনার টেলিভিশনে দেখলাম সম্প্রচারিত হচ্ছে যে হরমুজ প্রণালীকে খুলে দেওয়া হয়েছে তেল এবং গ্যাস সরবরাহ করবার জন্য। আর আপনাকে জানিয়ে রাখি, ক্রুড অয়েলের দাম 10% পড়ে গেছে উইদিন 5 মিনিট। একেবারেই যখন হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের অর্থের উৎস কিন্তু বন্ধ করে দিচ্ছে ইডি, এবং সেই উদ্যোগটাই তারা নিচ্ছেন। খুব পরিষ্কার করে বলছি সুমনদা, আপনি লক্ষ্য করবেন যে সিবিআই কিন্তু ততটা তৎপর নয়, মূলত ইডি এবং ইনকাম ট্যাক্সের রেটগুলোই করা হচ্ছে, এবং সেই জায়গাতেই করা হচ্ছে যেখান থেকে তৃণমূল কংগ্রেসের আয়ের উৎস তারা মনে করছেন রয়েছে। ফলে আয়ের উৎসটা বন্ধ করে দিতে চাইছেন নির্বাচনের আগে, যাতে অর্থের অতিরিক্ত যোগান বন্ধ হয়ে তৃণমূল কংগ্রেস তার অতিরিক্ত তৎপরতাটাকে কমিয়ে দিতে পারে।
যেভাবে মিরাজ শাহকে মানে বাড়িতে রেড করা হয়েছে, তিনি প্রস্তাবক তৃণমূল কংগ্রেসের, মানে শোনা যায় যে তিনি আয়ের অন্যতম উৎস মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইভাবে কুমার শাহ তিনি পেশি শক্তির অন্যতম কর্ণধার। ফলে এই রেডগুলো কিন্তু সরাসরি বলা যায় যে নার্ভ সেন্টারে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নার্ভ সেন্টারে অ্যাটাক করা, যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলা যায়। ফলে এটা কিন্তু আর 5টা রেডের সাথে আপনি তুলনা করলে কিন্তু চলবে না। এটা সরাসরি সদর দপ্তরে আঘাত হানার একটা উদ্যোগ। উদ্দেশ্যটা কি? যে নির্বাচনের তৃণমূল কংগ্রেসের যে অর্থ যোগান হয় সেই যোগানটা, সেই সাপ্লাই লাইনটাকে কেটে দেওয়া। ফলে যখন হরমুজ প্রণালী যখন খুলছে তখন তৃণমূল কংগ্রেসের আয়ের উৎসকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু ইডি এবং ইনকাম ট্যাক্স একের পর এক রেড চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনি লক্ষ্য করলেন যে আইপ্যাকের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কর্ণধার, তাকে দিল্লিতে অ্যারেস্ট করা হলো এবং তারপরে তার জেল হেফাজত হলো। উদ্দেশ্য কি? একটাই, যে আইপ্যাক টিম, যার মাধ্যমে বিপুল পরিমাণে টাকা ডিস্ট্রিবিউট হয় বলেই খবর। ফলে আইপ্যাককে যদি কিছুটা নাড়িয়ে দেওয়া যায় তাহলে নির্বাচনে তার ফয়দাটা তৃণমূল কংগ্রেস সরাসরি নিতে পারবে না। আর বিজেপি চাইছে যে ভাষায় গত কয়েকটা নির্বাচন তৃণমূল কংগ্রেস পরিচালনা করেছে, যে কায়দায় পরিচালনা করেছে, যে বিপুল অর্থের বিনিময়ে পরিচালনা করেছে রিজিওনাল পলিটিক্যাল পার্টি হয়েও, সেই ভাষাতেই উত্তরটা বিজেপি এবার দিতে চাইছে। এই ভাষাটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও যেমন গণতান্ত্রিক ছিল না, বিজেপি যে লাইনে কাউন্টার করছে তৃণমূল কংগ্রেসকে, সেটাও যে খুব গণতান্ত্রিক একেবারেই আমি বলতে রাজি নই। কিন্তু এটা বাস্তব যে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বিপুল পরিমাণে লোকাল আয়ের উৎস তৈরি করেছে। এক একটা নেতার বাড়ি ঘর, তাদের মানে আর্থিক সঙ্গতি এমন জায়গায় নিয়ে চলে গেছে যে ধোয়া ছোঁয়ার বাইরে, এবং তারা যে বিপুল পরিমাণে টাকা নির্বাচনের সময় ব্যয় করে তাকে কাউন্টার করবার চেষ্টা করা হয়েছে, করতে চাইছে বিজেপি এই ইডিকে নামিয়ে দিয়ে, ইনকাম ট্যাক্সকে নামিয়ে দিয়ে, যাতে আয়ের উৎসটাকে যদি শুকিয়ে দিতে পারে তাহলে লড়াইটা লেভেল প্লেইং গ্রাউন্ডে তারা নিয়ে যেতে পারবে বলে মনে করছেন। দেখুন সুমনদা, আমরা এই প্রশাসনিক ব্যবহার নিয়ে আলোচনা করলাম। অবশ্যই আমি মনে করি নির্বাচনের সময় যেভাবে তৎপরতা দেখাচ্ছে সেটা কখনো কখনো বেআব্রু মনে হচ্ছে, কিন্তু এই প্রশাসনিক তৎপরতাটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন করেন তার সিআইডি দিয়ে, পুলিশ দিয়ে, রাজ্য প্রশাসনকে নামিয়ে, তখনও কিন্তু একইভাবে আমরা বারবার সরব হই যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনটা তার পার্সোনাল কারণে, তার দলীয় কারণে ব্যবহার করছেন। যখন ইডি হানা দিচ্ছে আইপ্যাকের অফিসে, তখন কি কারণে তার সঙ্গী হয়ে যাচ্ছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, কি কারণে সঙ্গী হয়ে যাচ্ছেন যে মুখ্য সচিব সমেত একের পর এক বড় বড় অফিসাররা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রশাসনকে দলীয়করণ করে মানে বিরোধীদের উপর ঝাঁপিয়ে পড়েন, ঠিক একইভাবে ওই ভাষাতেই নরেন্দ্র মোদী, অমিত শাহরা ইডি এবং আইটিকে নামিয়েছেন নির্বাচনে প্রত্যুত্তর দেওয়ার জন্য। দুটোই কিন্তু আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশনও যেমন গণতন্ত্রের পক্ষে সহায়ক নয়, ঠিক তেমনিভাবে এই মানে ভোটের আগে আলাদাভাবে তৎপরতা দেখানো, সারা বছর না দেখিয়ে, বিভিন্ন মামলাগুলো নিষ্পত্তি না করে এবং মাথা পর্যন্ত তদন্তকে না নিয়ে এখন নির্বাচনের সময় যখন তৎপর হচ্ছে এই ইডি বা সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিগুলো, সেটা কিন্তু বড্ড বেমানান লাগছে। এবং একই সাথে বলছি যে নরেন্দ্র মোদী, অমিত শাহকে আমি একটা প্রশ্ন তুলতে চাই, সেটা হলো যে আপনারা এমন হচ্ছে না তো যে মানে গাছের মানে আগাতে জল দিচ্ছেন, গোড়াটা শুকিয়ে যাচ্ছে? কারণ আজ গত দুদিন ধরে যে পোস্টাল ব্যালটের ভোট হচ্ছে, সেই পোস্টাল ব্যালটের ভোটে তৃণমূল কংগ্রেস কার্যত নিয়ন্ত্রণ নিয়েছে, এবং যেভাবে বহু সংখ্যক সরকারি কর্মচারী ভোট দিতে পারেননি, এবং যেভাবে ইলেকশন কমিশন কার্যত মানে জেলা প্রশাসনের কাছে কম্প্রোমাইজ করে অব্যবস্থা তৈরি করে রেখেছে, বহু ভোট কর্মী যারা আমাদের ভোট নিবে তারা ভোট দিতে পারছে না, তা নিয়ে কেন বিজেপি সরব নয়?
তা নিয়ে কেন শুভেন্দু অধিকারী কেন মানে সিও দপ্তরটাকে ঘেরাও করে রাখছে না, কেন জেলার অফিসগুলো ঘেরাও করে রাখছে না? এখানে সায়ন্তন বসু আছে। আমি প্রশ্ন তুলতে চাই যে দল পরিবর্তনের গল্প শোনায়, সে দল, যে সরকারি কর্মীরা ভোট নেবে আমাদের, তারা নিজেরা ভোট দিতে পারছে না, জেলার পর জেলা ভোট লুট হয়ে যাচ্ছে। কোথায় সে কি বিজেপির দল যারা স্বপ্ন দেখাচ্ছে যে আমরা পরিবর্তন আনবো? ফলে বহু ক্ষেত্রেই আমি মনে করি উপরিস্তরের রাজনীতি করছে, ভেতরের রাজনীতি তাদের কোনো স্থান নেই। গত দুদিন ধরে জেলাতে বিজেপি কর্মীরা, নেতারা, জেলা স্তরের প্রার্থীরা এটা নিয়ে আন্দোলন করছেন। যে সত্যিকারের ঘটনা, যেটা বিশ্বনাথ দা বলেছেন, পোস্টাল ব্যালট সেখানে তৃণমূলের নিয়ন্ত্রণ মানে না, এক প্রকার লুট হয়েছে। এমনকি পোস্টাল ব্যালট অরক্ষিত অবস্থায় পড়ে থেকেছে, সেখানে কোনো নির্বাচন কমিশনের কোনো অধিকার। সেটাই তো প্রশ্ন, যে পোস্টাল ব্যালটের যদি লুট না আটকানো যায়, নির্বাচন কমিশন কি করছে? আমাদের প্রার্থীরা কমপ্লেন করেছেন, কিন্তু নির্বাচন কমিশন ফেল করেছে। আমি একটা কথা বিশ্বনাথদার কন্ট্রাডিক্ট করছি, সবকিছু আপনি ইডি আর আমাদের ইনকাম ট্যাক্সকে রাজনীতির সঙ্গে জুড়ে দিচ্ছেন। আজকে ভারতবর্ষে একটা খুব বড় গ্রেপ্তারি হয়েছে, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ইডি গ্রেপ্তার করেছে অমিতাভ ঝুনঝুনওয়ালাকে। অমিতাভ ঝুনঝুনওয়ালা হচ্ছেন রিলায়েন্সের একজন সবথেকে বড় স্তম্ভের মধ্যে একজন। তার সঙ্গে তো এই পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যেমন আইপ্যাকের যে কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছিল, সে তৃণমূলের নাকি মণিপুরের কাজ দেখতো, তার সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমি বলছি সুমন দা, আমি অবাক হয়ে যাই যে নরেন্দ্র মোদী এত সময় ব্যয় করে পশ্চিমবাংলায়, যে অমিত শাহ এত সময় ব্যয় করে, যারা এসআইআর নিয়ে প্রায় গলা ফাটিয়ে দিল, সেই রাজনৈতিক দল না সেন্ট্রাল লেভেলে, না রাজ্য স্তরে, না অমিতাভ চক্রবর্তীর মতন যারা অর্গানাইজেশন সেক্রেটারি আছে, গত দুদিন ধরে ব্যালট পেপার লুট হচ্ছে। মানে যারা ভোট কর্মী, যারা আমাদের ভোট নেবে, আপনার আমার ভোট নেবে, তারা ভোট দিতে পারছে না। তাদের অব্যবস্থা, একটা ঘরের মধ্যে দিয়ে 5টা জেলা রেখে দিয়েছে, লাইন দিয়ে, মানে 10টার সময় খোলার কথা বুথ, সেটা 1টার সময় গিয়ে খুলছে। মানে ভোট দিতে পারছে না। একদম আমি বলছি আমার আপনার পরের বিচার হওয়া উচিত। আমার আপনার পরের টাকায় 2.5 লক্ষ সেন্ট্রাল ফোর্স কি করছে? শুধু তাই নয়, বিশ্বনাথ দত্তের আক্ষেপ, এখন তো নির্বাচন কমিশন, আমরা তো নিয়ন্ত্রণ করছি না। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে তো ভিন রাজ্যতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসপি, ডিএম কেউ নেই এখন, এমনকি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সব তারা নিয়ন্ত্রণ করছেন। এরপরে সাধারণ ভোটার, সাধারণ অন্ধ একজন ভোটার তার বাড়িতে ভোট নিতে গেছে, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে রায়গঞ্জে। এবং আমি বলি, এই যে ইডি, সিবিআই, আচ্ছা যেই দিন আইপ্যাকের অফিসে প্রথম হানা দেওয়া হয়েছিল এবং ইডি বলল তারা কিছু বাজেয়াপ্ত করেনি, তাহলে কেন গেছিল? 1.5 ঘন্টা কেন ছিল? নেত্রী যাওয়ার আগে 1.5 ঘন্টাতে কি বাজেয়াপ্ত করলো? সেই দিন যদি তারা তালিকাটা পেয়ে যেতেন, তাহলে আমাদের নন্দীগ্রামের প্রার্থী যিনি আছেন না, পবিত্র কর, উনি এতদিনে ইডির হেফাজতে থাকতেন। এবং বলে রাখি, তা সত্ত্বেও নন্দীগ্রামে পঞ্চায়েতের সময়ে কোন এক ঘটনাকে কেন্দ্র করে আবার এনআইএ সরব হয়েছে, তার দরুন আমাদের অনেক লোকজনকে নোটিশ করা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট ঠিক মতন হচ্ছে না, বহু লোক ভোট না দিয়ে চলে যাচ্ছে বাড়িতে, বহু লোক পোস্টাল ব্যালট পাচ্ছে না। আপনি আমায় বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কথা বলছে না? যে মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতম পান থেকে চুল খসলেই কথা বলে, কেন বলছে না? তার কারণ এই এনটা সাজানোটা মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়েছে, তার কর্মী দিয়ে সাজিয়েছে, ভোটটা তৃণমূল কংগ্রেস করছে। আমি সরাসরি বলছি, উনি বিরোধিতা করেছেন, রায়গঞ্জের রাজনৈতিক ভাবে যদি রিড করি, তাহলে কি ডিএ পায়নি বলে একেবারে সেখানে রাজনৈতিক কোন অঙ্ক আছে? রাজনৈতিক অঙ্কের কথা বললে অনেকেই বিশ্বনাথ দার মতো মনে করেন যে এই ইডি এবং আইটি রেটটা ফান্ডিং বন্ধ করার। আপনাদের কর্ণাটক ভোট মনে আছে? ভাবুন তো, ডিকে শিবকুমার, তার বাড়িতে যখন একই সঙ্গে ইডি এবং আইটি রেড করা হয়েছিল, সবাই বলেছিলেন যে কংগ্রেসের ফান্ডিংটা বন্ধ করার জন্য, কার্যত জোরালো অর্থনৈতিক ধাক্কা দেওয়ার জন্য এই রেডটা হয়েছে। অবশ্য কর্ণাটকের ভোটে এখানে স্বস্তি পেতে পারে কৃষাণু, কর্ণাটকের ভোটে বিপুলভাবে জয়যুক্ত হয় কংগ্রেস। কিন্তু এই কথা আমি আসবো, তার আগে দ্রুত একবার আপনাদের দেখাবো যে এই বিতর্কটা নিয়ে, যে বারবার কখনো এনআইএ, কখনো সিবিআই, কখনো ইডি এ রাজ্যের তদন্তের ভার পেয়েছে এবং আদালতের নির্দেশে পেয়েছে, হয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট। কিন্তু তা সত্ত্বেও ভোট এলে নড়াচড়া হয় ঠিকই, কিন্তু ফাইনাল চার্জশিট বা ওই যে বললাম লজিক্যাল কনক্লুশন কোথাও পাওয়া যায় না। কেন?
এই প্রশ্ন অবশ্যই তুলব, এবং কেন এতদিন সময় লাগছে সেটাও রাজনৈতিক জল্পনার বাইরে যেতে পারে না। দেখুন, বিধানসভা ভোট শুরুর মাত্র 6 দিন আগে কলকাতায় আয়কর দপ্তর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাঁড়াশি অভিযান জানিয়ে প্রত্যাশিতভাবে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। চুরি যখন হয় তখন তো তদন্ত হবেই, চুরি যতক্ষণ না বন্ধ হবে ইডিও বন্ধ হবে না। যত বেশি রেড জবাবে তত বেশি আসন, যত বেশি তল্লাশি বাংলার মানুষের তত বেশি জবাবি ভোট তৃণমূলের প্রতি। এ রাজ্যে এই ছবি অবশ্য নতুন নয়। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির হানা, হেভিওয়েটদের ঠিকানায় পৌঁছে যাওয়া, তা নিয়ে বাকযুদ্ধ এসব আগেও দেখা গেছে। গত লোকসভা ভোটের আগে 2024 সালে 23শে মার্চ মহুয়া মৈত্রর অফিস এবং বাসস্থান সহ মোট 4টি জায়গায় হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা। তার মাত্র কয়েক মাস আগে জানুয়ারি মাসে রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি, শ্বশুর বাড়ি সহ একাধিক ঠিকানায় পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ রাজ্যে ভোটের আগে জিজ্ঞাসাবাদ ঘিরেও চড়েছে রাজনীতির পারো। 2023 সালের 20শে মে পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। আবার 21-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে 2021-এর 23শে ফেব্রুয়ারি কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন অফিসাররা। শুধু কেন্দ্রীয় এজেন্সি নয়, ভোটের মুখে এ রাজ্যের পুলিশের অভিযান নিয়েও বিতর্ক বেঁধেছে। 2024 সালের 22শে মে এ রাজ্যে ষষ্ঠ দফার লোকসভা ভোটের 3 দিন আগে একাধিক বিজেপি নেতার বাড়িতে হানা দেয় পুলিশ, যার মধ্যে ছিল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি থেকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আত্মসহায়কের বাড়ি। অনেকে বলছেন প্রতিবারই ভোটের মুখে এসব তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সেই বাকযুদ্ধের আঁচে ভোট পেরিয়ে যায়, তারপর কি হয়? আমরা তো চাই চোরটা দুর্নীতিবাজ যেগুলো আছে ধরা পড়ুক, কিন্তু এখানে তল্লাশি হয়, তারপরে কি হয় আমরা কেউ জানি না। যেদিন তারা ইনপুট পাবে, যেদিন তারা বুঝবে কখন গেলে কি পাওয়া যাবে, সেদিন যাবে তদন্তের স্বার্থে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্কই নেই। সব মিলিয়ে তরজা আছে, কিন্তু তদন্তের শেষ কবে সেটাই আসল প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বছরখানেক আগে বিজেপির একটা বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল যে কেন কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চলা মামলাগুলোতে কঠোর অ্যাকশন নিচ্ছে না। তখন বিজেপির এক শীর্ষ নেতা রাজ্য নেতাদের এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, এজেন্সিগুলোর বুঝে শুনে পদক্ষেপ করা উচিত, কারণ তারা চান না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় ভিকটিম কার্ড খেলার সুযোগ পেয়ে যান। আমার পরের প্রশ্ন, বিধানসভা ভোটের একেবারে মুখে 6 দিন আগে দাঁড়িয়ে তাহলে কি বিজেপি জেনে শুনেই এই ঝুঁকিটা নিচ্ছে? এখনও তো তৃণমূল ভিকটিম কার্ড খেলতে পারে এবং খেলছেও, তাহলে এই শেষ বেলায় এই পদক্ষেপ কেন? এটা কি তৃণমূল নেতা ও কর্মীদের বাড়তি একটা চাপে ফেলার জন্য? আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্রের কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে রাজনৈতিকভাবে এতে বিজেপির লাভ হবে না আখেরে লোকসান হবে? শুভময় দা। শুনবু, এই এত গভীর প্রশ্নের উত্তর আমার পক্ষে দেয়া সত্যিই শক্ত। তবে একটা পার্থক্য আছে, মানে আপনি 33 বছরের কথা বলছিলেন না, ওই যে ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল কিন্তু সে বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। দেখুন, সিবিআই ইডি কিন্তু নিয়মিত আসে, ফলে তাদের সম্বন্ধে অভিযোগ করা যাবে না যে বষ্টমী এসে আর একটুও শুনিয়ে যায়নি। তারা নিয়মিত আসেন, এবং এই যে নিয়মিত আসেন এবং এই জায়গায় যে কাউন্টার ন্যারেটিভটা আসছে সেটা হচ্ছে এসে তৃণমূলের হাতে অস্ত্র দিয়ে যান কিনা। অর্থাৎ নির্বাচনের আগে তৃণমূলের যদি ঠিক উজ্জীবিত হওয়াটা কিছুটা বাকি থেকে যায়, সেই উজ্জীবিত হওয়া, এবং যেটা আমরা দেখলাম যে দেবাশিসবাবু বললেন একটু আগেই আপনাদের লাইভ যে ইয়েতে, যে উনি ভালো কথা বলতে পারেন না, বেশি কথা বলেন না, কি সুন্দর বললেন, বলার সুযোগটা পেলেন যে কাগজটা দেখাও। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এর থেকে কেন সুবিধে নেবে না? রাজনীতিতে তো সবাই সুবিধে নেয় এবং সুযোগ বুঝে সুবিধে নেয়, যে মানে নো অ্যাডভার্টাইজমেন্ট ইজ ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ একটা সুযোগ পেলে সেটা নিজের দিকে টেনে আনা। এবং তৃণমূল কংগ্রেস তো আইপ্যাকের সঙ্গে কথা বলে করে, হয়তো এই ঘটনাগুলো যখন ঘটছে তারা ব্যাক এন্ডে বসে ডেটা কালেক্ট করছেন এবং জানাচ্ছেন যে এক্স্যাক্টলি কী কী করতে হবে। মুশকিলটা যেটা হচ্ছে, জয়ন্তদাও বললেন, সলিলদাও বললেন, ওই বারবার করে যে কথাটা আসছে, মাঝে মাঝে 34 বছরের কথা ফিরে আসছে। এবং
সত্যিই তো যখন বিবাহিত না জীবিত যে আলোচনাটা এলো, যেটা জয়ন্তদা বললেন, এখন মোটামুটি বাঙালি পুরুষ মানুষ যারা বাড়িতে ভয়টায় পান তারা সকলেই বলবেন আমি বিবাহিত এবং জীবিত, তারা কখনো বলবেন না যে দুটো আলাদা। ঠিক একই রকমভাবে এই যে প্রভাবশালী আর পকেট খালি বললেন, যেটা বিমান বসু তো উদাহরণ, আপনি কিছুদিন আগে ইন্টারভিউ নিয়েছিলেন, আমরা খুঁটিয়ে দেখেছি, অত্যন্ত প্রভাবশালী। বামফ্রন্ট আমলে বিমান বসুর প্রভাব ছিল না এ কথা কেউ বলবে না, কিন্তু একই সঙ্গে তার পকেট খালি। ফলে আজকের দিনের রাজনীতির সঙ্গে 34 বছরের রাজনীতির একটা তুলনা কিন্তু বারবার করে আসবে, এবং সেই জায়গায় প্রশ্ন উঠবে, যেটা বারবার তথ্য দিয়ে যে প্রশ্ন আসছে, যে প্রশ্ন পারসেপশন দিয়ে আসছে, যে সত্যি কি সিপিএম কংগ্রেসের সময় ব্যাপারটা এতটা খারাপ ছিল আজকে তৃণমূল বিজেপির সময় যেটা হয়েছে। এবং এই যে মূল যে আলোচনাটা আসবে, যে আঁতাতের জায়গাটা, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি এই দুটো একই দল না আলাদা দল, একই প্রশ্ন কংগ্রেস এবং সিপিএম নিয়ে আসবে। 2004-এ মমতা ব্যানার্জি একটি আসন পেলেন, বাকি 41টি আসন বামফ্রন্ট এবং কংগ্রেস তারা মিলে পেল, তারপর একসঙ্গে সেই সরকার চললো, আবার ঝগড়াও হয়ে গেল। 2008-এর ওই সময় আলাদা হয়ে গেলেন, মোটামুটি কংগ্রেসের নেতৃত্বেই কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার হারলো 2008-এর পঞ্চায়েত নির্বাচন থেকে। ফলে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সম্পর্ক, তার মধ্যে এই সম্পর্কটাই আছে। এবং আরএসএস যদি রাজনৈতিকভাবে মনে করে আরএসএস এর মূল শত্রু কে, কংগ্রেস এবং সিপিআইএম, ফলে আরএসএস যদি মনে করে যে হ্যাঁ বিজেপি জিততে পারবে, তাহলে অবশ্যই তারা চাইবে বিজেপি জিতুক। কিন্তু যদি মনে করে যে বিজেপি ঠিক জিততে পারছে না, তৃণমূল থাকলে তাদের তো কোনো রকম সমস্যা আমি দেখছি না, কারণ অবশ্যই আরএসএস এর রাজনৈতিক শত্রু সিপিআইএম এবং কংগ্রেস, তাদেরকে আটকানোটাই বিজেপির মূল লক্ষ্য। এবং সেক্ষেত্রে তৃণমূল যদি বেশি আসন পায় সেটা অবশ্যই ভালো, সিপিএম বা কংগ্রেস কোনো আসন পাওয়ার চেয়ে। সুতরাং এই প্রশ্ন লাস্টে থাকবে। আপনি যে কবিতাটা আজকে বলেননি, আগে বারবারই বলতেন, তার 5 নম্বর আর 17 নম্বর লাইন। 5 নম্বর লাইনে নারদ নারদ কবিতায় কি ছিল, ক্যানরে ব্যাটা স্টুপিড ঠেঙিয়ে তোরে করবো ঠিক, আর 17 নম্বর লাইনে ছিল শেক হ্যান্ড আর দাদা বল, সব সদবোধ ঘরে চল। আমার মনে হয় তৃণমূল বিজেপি অবশ্যই এই নির্বাচনে এই স্ট্র্যাটেজিতেই খেলবে, যাতে 294-এর মধ্যে 294 তৃণমূল যোগ বিজেপি পায়। কিন্তু কংগ্রেস পাবেই এই নির্বাচনে, কংগ্রেস আজকের দিনটা পড়াশোনা করে আসতে পারতেন। একটু আগে পার্লামেন্টে ভোটিং হয়েছে, বোধহয় 1 ঘন্টা আগে পার্লামেন্টে ভোটিং হয়েছে। আমি যখন আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম ঠিক সেই সময় বোধহয় ভোটিং প্রসেস হচ্ছিল। তাতে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম এর তো একজন এমপি বোধহয়, সবাই একসঙ্গে বিজেপির যে মহিলা সংরক্ষণের বিল তার বিরুদ্ধে ভোট দিয়েছে এবং সংবিধান সংশোধনী বিলটাকে আটকেছে। তার আগে কালকে তারা মিটিং করেছে। এগুলো যদি একটু শুভময়দা পড়াশোনা করে আসেন, যেটা সুবিধা হতো আপনার বলতে। আমি বলিনি না, এই যে বিজেপি সিপিএম তৃণমূলকে একসঙ্গে রোজ দেখাচ্ছেন, এগুলো লেটেস্ট খবর, এগুলো রাখতে হবে যে কারা কারা কোথায় মিটিং করছে, একসঙ্গে ভোটিং করছে। কালকে ধরুন তর্কের খাতিরে হওয়ার সম্ভাবনা নেই, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ সালিম আর পশুপালন মন্ত্রী অভিষেক ব্যানার্জি। নিশ্চিন্তে রাখুন, ওখানে 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 শুভেন্দু অধিকারী মন্ত্রী হতে যাবে না, এটা রিয়েলিটি। তার জন্য একটু এগুলো জেনে বলা, লেটেস্ট আপডেটেড হয়ে বলা। শান্তন বাবু, আমি কি করবো, আমি বুড়ো অঙ্কে 13, আমার শেষ করতে দিন, শেষ করতে আমার একটু শেষ করতে দিন। আমি করে ওই কোনো এককালে একটা পড়ে এসছেন, ওটা থেকে একটা পুরনো পড়া বলি, মনুমেন্টের তলায় মাঝখানে দাঁড়িয়ে আছেন ভিপি সিং, একদিকে সায়ন্তনবাবুর দলের লোক, একদিকে সিপিএম দলের লোক। রাজনীতিতে সায়ন্তনবাবু যে চালাকিটা করছেন, আমাকে অশিক্ষিত বলে বেশ করেছেন, সেটা হচ্ছে সময়ের সঙ্গে রাজনীতির পরিবর্তন, সময়ের সঙ্গে এই বিজেপি সিপিএম এর সঙ্গে একসঙ্গে সমর্থন একদম প্রত্যেকটি রাজনৈতিক দল তৃণমূল বিজেপির সঙ্গে আছে। রাজনৈতিক দলের সময়ের সঙ্গে তাদের চরিত্রের ঠিক থাকে না। রাজনৈতিক দল তারা দল বদলায়, সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না। বিজেপি সিপিএম এর সঙ্গে এক হয়েছে, আজকে অস্বীকার করছেন শান্তন বাবু। ছবিটাও দেখিয়ে দিতে পারি। দেখলাম প্রণয় রায়ের অ্যানালজি যে বাম ভোটই তো বিজেপিকে শক্তিশালী করেছে।
শান্তনু, কিন্তু আমি বলছি ভোট ব্যাংক বলে আদৌ কিছু হয়? কেউ বন্ডেড লেবার নয়। আমাদের সাথে তো আজকে যেটা তোমার ভোট কালকে ওর ভোট হতেই পারে। কিন্তু আমরা তো এইভাবেই দেখতে শিখেছি ইলেকশনকে, এইভাবে বিশ্বনাথ দ্বারা এটাই জিনিস করে, কোন ভোটটা কোথায় যাচ্ছে কি হচ্ছে। আমি বলে রাখি, কিষাণু বাম ভোট সরেছিল বলেই তো 11-এ তৃণমূল ক্ষমতায় এসেছিল 2011-এ। তৃণমূল কংগ্রেস নিয়ে প্রশ্ন নেই, দ্বিতীয় কে হবে তাই রেষারেষি, তাই সিপিএম আর বিজেপির মধ্যে এই হানাহানি। তো এই জন্য ওর রেগে যাওয়াটা খুব স্বাভাবিক। মালদা মুর্শিদাবাদে হতে পারে, কিন্তু আমি বলছি একটা প্রশ্ন কিষাণুবাবু, আপনি অবশ্যই তৃণমূল প্রথম হওয়া আপনি চাইবেন, দ্বিতীয় হওয়া বিজেপি হলেই তো আপনার বেশি সুবিধে, তাই না? আমি তো চাইবো যে বাংলার যারা ভূমিপুত্র, যারা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে তারা হোক। বিজেপি সেখানে একটা বহিরাগত শক্তি, কখনোই আমি বাংলার মাটিতে বিজেপিকে চালানোর কোনো স্থান দেবো না। কিন্তু বিষয়টা তো তা নয়। আজকে আমরা এখানে গুন্ডার কথা বললাম, এখানে অনেকেও গুন্ডা, এ গুন্ডা, অমুক গুন্ডা, ছোট গুন্ডা, বড় গুন্ডা। সব থেকে বড় গুন্ডার কথা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বড় গুন্ডা ভারতবর্ষে, ভারতের স্বাধীন ইতিহাসে কখনো হয়েছে কিনা এবং শুধু তাই না, এই যে বললো হচ্ছে যে টাকার জোগান নাকি আমাদের আটকে দিলে সেটা লেভেল প্লেইং ক্রিয়েট হয়ে যাবে, বিশ্বনাথ দা সম্ভবত বললো। আর খুব ভালো কথা, বিজেপির সাথে টাকার জোগানে লেভেল প্লেইং ফিল্ড একটু, যেটা ইলেকশন কমিশনে দেওয়া। কিন্তু আমি বলছি যে ইলেকটোরাল বন্ড কিষাণু ভুলে গেছো, 1 নম্বর বিজেপি, আঞ্চলিক দলগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে তৃণমূল। না না, বিজেপির সাথে কেউ নেই, ইলেকটোরাল বন্ড বিজেপির সাথে কেউ নেই। আঞ্চলিক দলের মধ্যে 1 নম্বর তোমরা, আর গোটা দেশে 1 নম্বর সায়ন্তন বসুরা। আমার কথা হচ্ছে বিজেপির সাথে টাকার যাকে অ্যারেস্ট করেছে তার সাথে রিলায়েন্স গোষ্ঠীর কি সম্পর্ক, কোনটা কার এজেন্ডা বাস্তবায়িত করতে অ্যারেস্ট হয়েছে সেটাও তো আমরা জানি। একদম সেটা জানি, কিন্তু আমি বলছি গোটা দেশে 1 নম্বর বিজেপি, 2 নম্বর তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে। কে কাটে টাক্কর? বরাবর পেরিয়ে গেলে তৃণমূল খায় না, মাথায় দেয় কেউ জানে না, তার সব থেকে বেশি টাকা আপনার বিজেপি। এটা হতে পারে কোনো 22টা রাজ্যে বিজেপি সরকার, দ্বিতীয় আপনার বিজেপি 22টা রাজ্যে বিজেপি সরকার, আপনি বরাবর পেরিয়ে যাবেন। বিজেপি তৃণমূলটা খায় না, মাথায় দেয় সেটা কেউ বলতে পারবে না। তৃণমূল কংগ্রেস আছে না কোথায়, তো বলি আছে না কোথায়, আজকে যদি 350 কোটি টাকা প্রফুল্ল প্যাটেলের 1000 কোটি টাকার সম্পত্তি বিজেপিতে যাওয়ার পর ছেড়ে দিয়েছে, আমারও বুড়ুনের মতো অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, কত কোটি বলছিলেন? বিজেপি সমৃদ্ধ হয়নি, বালি চুরির টাকায় বিজেপি সমৃদ্ধ হয়নি। বিজেপির 52 সাল থেকে আজকে 2026 সাল, এত বছরের তপস্যাতে আজকে বিজেপি এই জায়গায় এসছে। তৃণমূল কংগ্রেস 98-99 সালে তৈরি হয়েছে। বিশ্বনাথ দা ছিলেন আমার সঙ্গে, বিশ্বনাথ দা তর্ক হলো আপনার এই স্টুডিওতে এইখানে কিভাবে তৈরি হয়েছে, আমি তার উদাহরণ দিয়েছি এবং আমি সেই বক্তব্যে স্টিক করেছি। আমি দ্রুত এবার চলে যাব একেবারে এই অঙ্ক থেকে সার্ভের অঙ্কে। আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য দিই। কত শতাংশ মানুষ একমত হচ্ছেন? ভোটের আগে তৃণমূল নেতাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা তদন্তের স্বার্থে নাকি রাজনৈতিক প্রতিহিংসা? তদন্তের স্বার্থে এমনটা মনে করছেন 68% লোক, রাজনৈতিক প্রতিহিংসা মনে করছেন 30%, বলতে চাননি 2%। অমিত শাহর হুমকির পাল্টা হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এক্ষুনি পরে প্রতিবেদন দেখাবো। ফল বেরোনোর পর অশান্ত হয়ে উঠবে রাজ্য, অশান্ত হয়ে উঠবে এমনটা মনে করছেন 86% মানুষ, অশান্ত হবে না মনে করছেন 12% মানুষ, বলতে চাননি 2%। পরের প্রশ্ন ছিল হেভিওয়েট নেতাদের হুমকি হুঁশিয়ারি বন্ধ করতে কড়া ব্যবস্থা নেওয়া উচিত কি নির্বাচন কমিশনের? 96% মানুষ নির্দ্বিধায় বলেছে নির্বাচন কমিশনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত, 3% মানুষ তার সঙ্গে একমত হননি, 1% মানুষ বলতে চাননি। মন্তব্যে আসবো পলাশ চৌধুরী, তিনি লিখছেন দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে সে ভোটের কারণে এজেন্সি কি হাত গুটিয়ে থাকবে? অতীশচন্দ্র বাবার লিখছেন ভোট যখন দোরগোড়ায় তখন বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি হলে কেন্দ্রীয় এজেন্সির দিকে তো আঙুল উঠবেই। সুভাষ ঘোষাচার্য লিখছেন তৃণমূলে দুর্নীতিগ্রস্তের অভাব নেই তাই এজেন্সির তল্লাশি, কই বাম কংগ্রেসের বাড়িতে তো এজেন্সি যাচ্ছে না। বসন্ত রায় লিখছেন এ রাজ্যে এজেন্সির আনাগোনা দেখলেই বোঝা যায় ভোট আসছে।
সুচন্দ্র চক্রবর্তী লিখছেন, রাজ্য পুলিশ যখন বেছে বেছে বিরোধীদের বাড়িতে যায়, গ্রেফতার করে, তখন তৃণমূলের নৈতিকতা কোথায় থাকে? ঠিক এইখান থেকে আমি পরের প্রতিবেদন, হুমকি আর হুঁশিয়ারি। অমিত শাহ আজকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেখে নেব। ममता के गुंडे भी सुन ले, घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন। जो ये गुंडा लोगों को देखते हैं ना, एक ही दिन में वो लोग पताल का अंदर चला जाएगा। তাপমাত্রার পারদ 40 ছুঁই ছুঁই, আর ভোটমুখী পশ্চিমবঙ্গে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। मैं आज कहकर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा, नहीं लगा। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। কত বড় গুন্ডা আপনি, আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। আক্রমণ পাল্টা আক্রমণে পিছিয়ে নেই কেউ। প্রথম দফা এমনি গণতান্ত্রিকভাবে মানুষ মাথা, কাঁধ, ঘাড় ভেঙে দেবে। আমরা মেরুদণ্ড, কোমর, হাঁটু, হাত, পা যেটুকু অবশিষ্ট থাকবে ভেঙে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে বাকিগুলোকে ভাষণ দেবো। আপনারা লিখে রাখুন, এবারে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে করছে করছে। আমি সব জায়গায় বলি, 16তে 3, 21-এ 77, এবারে 177। এরই মধ্যে আবার অনুব্রত মণ্ডলের গলায় পুরনো সুর। এবার তাঁর নিশানায় কাশ্মীর থেকে ভোট উপলক্ষে এ রাজ্যে আসা বিশেষ গাড়ি মার্কসম্যান। সাজোয়া গাড়ি আসুক আর যাই আসুক, নিশ্চয়ই ইন্ডিয়া আমেরিকা যুদ্ধ লাগে না। এটা বেশি বাড়াবাড়ি করলে সাজোয়া গাড়ি গাড়ি সব খেয়ে যাবে। প্রস্তুত ভোটাররা, তৈরি দলগুলি, রেডি কেন্দ্রীয় বাহিনী। এবার দেখার ভোট কেমন হয়। সৌমেন চক্রবর্তী, হংসরাজ সিংহ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জানতো আমি আর্কাইভে দেখছিলাম যে প্রত্যেক নির্বাচনে আমাদের শো করতে হয় কেন, যে হেড স্পিচ নিয়ে, এবং খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে, এক হচ্ছে আমাদের সবসময় এই অভিযোগ থাকে যে প্রভাবশালী হলে হেড স্পিচের বাইরে সেই নেতা বা নেত্রী চলে যান, তার বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 2 থাকে যে ভোট মিটে গেল, যে যতই কুৎসিত এবং বিপজ্জনক কথা বলুন না কেন, কোনো ব্যবস্থা তারপরে ইসি নেয় না। এবারে তো হেড স্পিচ নিয়ে কার্যত কোনো অ্যাকশনই দেখা যাচ্ছে না। সুমন, আমি তোমাকে বলবো এই জনসভাগুলোর দিকে আমি তাকিয়ে থাকি এবং আমি শুনি, এবং এত উস্কানিমূলক কথাবার্তা বিশেষত শাসক দলের কাছ থেকে আমরা শুনছি যা আমরা অতীতে কোনোবার শুনিনি। এবং মানে ইসির এটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমি ব্যবস্থাই নিলাম না, যার ফলে পক্ষপাতের অভিযোগও উঠলো না। কি অভিযোগ ওঠে? যে এরটায় ব্যবস্থা নিচ্ছে, ওরটায় নিচ্ছে না। এবারে আমি কোনোটাই ব্যবস্থা নিচ্ছি না। ইলেকশন কমিশন এবার এসআইআর নিয়ে এবং মামলা মোকদ্দমা নিয়ে এত ব্যস্ত, সম্ভবত তারা এই লেকচারগুলো শুনছেই না। না হলে একের পর এক এত উস্কানিমূলক মন্তব্য যা আমি অতীতে কোনোবার শুনিনি। শুধু তাই নয়, এবার একটা রাজনৈতিক দেউলিয়াপনা দেখছি। মাছ বাঙালি খাবে কি খাবে না, মাংস বাঙালি খাবে কি খাবে না, এগুলো তো কোনো ভোটের আগের রাজনৈতিক ইস্যু হতে পারে না। এবং আমি বিভিন্ন রাজনৈতিক দলের ইস্তেহার দেখছি,
তুলনামূলকভাবে আমি তোমাকে বলি যে বিরোধীদের ইস্তেহারে তাও কিছু বলা আছে যে তারা একটা কলকারখানা গড়বার চেষ্টা করবে কি করবে না, আদারওয়াইজ ইস্তেহারগুলো একেবারে সার শূন্য। আমি তোমাকে বলি যে এই জিনিসটা যে ইলেকশন কমিশন হেড স্পিচ বা কমিউনাল কথাবার্তাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা আমরা 2024-এও দেখেছি। 2024-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী এই যে গরু নিয়ে যাবে, মঙ্গলসূত্র চুরি করবে, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যদি হেড স্পিচ দেয় এবং তাতে ব্যবস্থা না নেয়, ইলেকশন কমিশনের নৈতিক কোনো অধিকার নেই অন্য কোন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রধানমন্ত্রীকে আজকে না আমি ডেফার করছি, আজকে একজন হেড স্পিচ এবং ইনসাইটমেন্ট করেছে, কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে এবং 3 দিন জেল কাস্টডি, যারা বাংলা কাউন্সিলর গ্রেফতার হয়েছে। খুব পরিষ্কার কথা হচ্ছে, দেখুন একেবারে নিচের লেভেলের কর্মী টর্মীরা গিয়ে হুমকি টুমকি দিচ্ছেন না এমন নয়, তারা কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। সাধারণ মানুষ তারা এই রাজনৈতিক দলগুলোর লড়াইতে তাদের যে বক্তব্য সেইখানে উত্তেজিত হয়ে পড়ছেন ভোটের আগে পরে, কিন্তু রাজনীতির একেবারে ওপরের নেতারা যারা, তাদের কিচ্ছু হচ্ছে না। অর্থাৎ পরিষ্কারভাবে আমার বক্তব্য, রাজনীতিতে যারা প্রভাবশালী এখন যে দলে আছেন তারা কিন্তু নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং প্রভাবশালী আর পকেট খালি, এক্ষেত্রেও প্রভাবশালীদের বিরুদ্ধে কিচ্ছু হচ্ছে না, পকেট খালিদের বিরুদ্ধে তবুবা হচ্ছে। যেটা নিয়ে আপনি দেখালেন, হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলের গুন্ডাদের উদ্দেশ্যে বলেছেন, কারুর নাম করে বলেননি, তৃণমূল বলেননি, কোনো নেতার কথা বলেন তৃণমূলের গুন্ডা। তো তৃণমূলের গুন্ডার বিরুদ্ধে তো ব্যবস্থা নেবেই, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব বলা। আর তার বিরুদ্ধে যিনি তৃণমূলের সর্বোচ্চ নেতাদের একজন, তিনি যা বলছেন যে 4 তারিখ যে ভাষা বলছেন, এতে তো বাঙালি হিসেবে মাথা হেট হয়ে যাচ্ছে আমাদের। যারা যে রবীন্দ্রনাথের রাজ্য, যে রবীন্দ্রনাথের রাজ্য, 88টা ক্রিমিনাল মামলা দেখুন রবিবার থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হচ্ছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। অবশ্য স্টুডিওর তাপমাত্রা বেড়ে গেছে, আর বাইরের তাপমাত্রার ইলেকশন নিয়ে কিরম বাড়ছে আপনারা জানেন। এতক্ষণ দু একবার এলো শিল্পর ক্ষেত্রে আজকে মুখোমুখি। তার কারণ হচ্ছে এই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি এসেছিলেন। একেবারে পাশাপাশি রাখবো দেবেন্দ্র ফডনবিস কি বলেছেন আর তৃণমূল কি উত্তর দিয়েছে, দেখুন। 1400 इंडस्ट्रीज ये बंगाल से महाराष्ट्र में आई। आयनाয় যদি নিজেকে দেখতেন फडणवीस ভালো হতো। बंगाल को वापस इंडस्ट्रियल पावर हाउस, बिजनेस पावर हाउस और कमर्शियल पावर हाउस बनाने का प्रयास हम लोग यहाँ पर करेंगे। বিরোধীরা দাবি করে রাজ্যে শিল্পের আকাল, তৃণমূল দাবি করে রাজ্যে শিল্পের জোয়ার। এবারের ভোটেও শিল্প বড় ইস্যু। आप देख रहे हो, आप कह रहे हो कि भैया हमारी तो फैक्ट्रियां, छोटी फैक्ट्रियां, मिडिल साइज फैक्ट्रियां ममता जी ने बंद कर दी। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসে শিল্পায়ন নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। 6,895 इतने उद्योग बंगाल को छोड़कर बाहर गए हैं। मुझे ये समझ में नहीं आता कि मैं इसकी खुशी जाहिर करूं या दुख, लेकिन बंगाल से निकले हुए सर्वाधिक उद्योग ये महाराष्ट्र में आए। कुछ दिन पूर्व 2 बड़े बड़े उद्योगों के साथ हमने एमओयू किया है, जिनका 50 साल से भी ज्यादा बंगाल में प्रेजेंस है और वो महाराष्ट्र में निवेश कर रहे हैं। ভারত সরকারের শিল্প এবং আভ্যন্তরীণ বাণিজ্যের রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গ এখন ডেস্টিনেশন অফ ইন্ডাস্ট্রি, এবং তারা হেভি ইন্ডাস্ট্রিতে যে লগ্নি, সেক্ষেত্রে ভারতবর্ষের প্রথম 3-এ পশ্চিমবাংলা আছে। এটা যদি উনি জানেন যে ওদের দিল্লি রিপোর্ট দিচ্ছে, আমার রিপোর্ট না, পশ্চিমবঙ্গের রিপোর্ট না, দিল্লি যে রিপোর্ট দিচ্ছে তাতে পশ্চিমবঙ্গকে হাইলি অ্যাপ্রিসিয়েট করছে। সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার পর থেকে বড় শিল্প কোথায় এসেছে, এই প্রশ্ন ঘিরে বারবার আবর্তিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কিন্তু রাজনীতি হলেও বড় শিল্প কোথায়, কর্মসংস্থান কোথায়, কেউ কি কোনো দিশা দেখাবে?
সুমন ঘরাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কি হবে ভাই হিসেব নিয়ে, তোমার নয় কো লাভের খাতা। রাজনীতির লোকজনেরা অবশ্য এই সব মেনে চলেন না, তাই তারা সকাল বিকেল বলছেন 4 তারিখ সব হিসেব হবে। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলো যে কত তৎপর হয়ে উঠেছে এতক্ষণ আপনারা দেখলেন। এখন এই যাবতীয় দড়ি টানাটানি আর এসআইআর এ 90 লক্ষেরও বেশি নাম বাদ যাওয়ার পর হিসেব নিকেশটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সে তো বলবে সময়। তার আগে এ নিয়ে একটু রসিকতা করলাম বলে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এসআইআর শেষ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।